Okay, now we are recording our session. So, first of all, আমাদের introduction সেশনটা আর কি সো সবার পরিচয়টা নিব so I will invite Mr. Adib. Please introduce yourself in front of us. Okay. Assalamu alaikum. My name is Adib Shariar. Recently, I have completed my graduation degree in graphic design from Jatiya Kavi Kazi Nazrul Islam University. Right now, I'm trying to improve myself for I'm trying to improve my English and uh, I wanna in my next step I wanna uh, crack the IELTS exam and other than that, my hometown is in Rajshahi, and right now I'm living in Mymensingh at Trishal. So this is it. Okay, Adib, thank you so much. Next, willingly একটু বলি, হ্যাঁ? Okay, let me call Mr. Shojib Das. Are you there? Mr. Shojib. Okay, Mr. Shojib. Um, all right. Mr. Shohat, please introduce yourself. আসসালামু আলাইকুম ভাই, ভাই কি আমাকে বলছেন? Yes, of course. আসসালামু আলাইকুম। My name is Tasmul Shahada Sohad and I'm from Chattogram, beautiful in Bangladesh. I am currently studying at Jatiya Kavi Kazi Nazrul Islam University and majoring in human resource management. My goal is to finish my bachelor, complete my masters abroad, and then secure a good job in reputed company. When I enjoy um, uh, in my free time, I enjoy reading and learning new things. Assalamu alaikum, sir. Okay, okay, all right, Shohat. Next, Mr. Nazmul, can you hear me? Mr. Nazmul. Assalamu alaikum. My name is Nazmul Hassan. I'm from Netrokona district and I'm currently studying in CST department in Jatiya Kavi Kazi Nazrul Islam University. And I want to become a good engineer and I want that's all. Okay, all right. Mr. Shojib, are you free now? Or you want to say at the last time of the session? Assalamu alaikum. I'm on the way right now, and here is so noise. That's why I. Okay, okay, take time, take time. Uh, Okay. আচ্ছা, all right, আমি একটু এখন স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। Let me know whether the screen is visible or not. Yes, well, the screen is visible. Okay, okay, all right. আচ্ছা, আমরা কি কি করব এই কয়েকদিনে, বা আমাদের প্ল্যান কি আসলে, আমাদের অবজেক্টিভ কি, কিভাবে আমরা আগাবো, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন থাকবে, হ্যাঁ। এটা একটা ড্রাফট নিয়ে আমি একটু কথা বলবো যে ইংলিশটা শেখার জন্য কি করা উচিত বা কতটুকু করা উচিত। আমরা আসলে জানি এটা কতটুকু গুরুত্বপূর্ণ, বাট এটা কিভাবে শিখবো এটা আমরা জানি না। সো আমাদের এই কোর্সটাতে কি থাকবে বা টোটালি ইংলিশটা শিখতে আমাদের কি কি দরকার। ওকে, সো আমি অবজেক্টিভটা একটু লিখি। আমাদের অবজেক্টিভ হচ্ছে লার্ন ইংলিশ ওয়েল। ওকে, এর বেশি কিছু আমাদের দরকার নাই। ইংলিশটা আমরা ভালোভাবে শিখবো। এই ওয়েলের গুরুত্ব অনেক। এটা ওয়েল মানে খালি ওই জানা না, কয়েকটা গ্রামার জানা না, আসলেই অ্যাডভান্স লেভেল ইংলিশ শেখা। ওকে, সো আমাদের অবজেক্টিভ হবে এটা। আর আমাদের কোর্স থাকবে দুইটা। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ, যেটাতে আমরা এখন আছি,
প্লাস প্রি আইএলস। মূলত যাদের বেসিকটা একটু দুর্বল, বা বেসিক থেকে যারা শুরু করতে যাচ্ছেন, দুর্বল আমাদের সবাই, আমরা সবাই দুর্বল, বাট বেসিক থেকে যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট। একটু স্পোকেন ইংলিশটাকে হাতে রাখা, তারা আইএলটিএসটা শুরু করলে অনেক ক্যান্ডিডেটরা সময় নষ্ট করে ফেলে, তারপরে বুঝে তার বেসিক থেকে লাগবে। সো এই ক্ষেত্রে এরা অনেক ভালো। তারা একদম শুরু থেকে শেষ করে আলটিমেটলি তাদের সময়টা হয়তো 1 মাস বেশি লাগে, কিন্তু 4-5 মাস তারা সেভ করে ফেলে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লিট আইএলটিএস। কমপ্লিট আইএলটিএস। সো আমাদের এইখানে স্পোকেনে কি কি করানো হবে? স্পোকেনে মূলত আমাদের কোর্স যে টাইম সেটা হবে 3 মাস। 3 মাসের একটা টাইম থাকবে, যার ভেতরে 2 মাস আমরা হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল ক্লাস করব, আর 1 মাস হচ্ছে এক্সাম বা মক টেস্ট আমি যেটাকে বলবো, এরকম থাকবে। আর কমপ্লিট আইএস, এটা যেহেতু আমরা এখন নাই, এটা নিয়ে আমি একটু পরেই ডিসকাস করবো, জাস্ট অবজেক্টিভ হিসেবে আমি এটাকে রেখে দিই। আমি এতদিন এইটা নিয়েই অনেক বেশি স্টাডি করেছি বা করছি, ফিজিক্যাল কোচিং বা অনলাইনে সবকিছুতেই। ইভেন এগুলার রেজাল্ট, খুব ভালো ভালো রেজাল্ট আসছে এবং আমার হ্যান্ডআউট গুলা খুব প্রুভেন। তারপরে আমি ভাবলাম তাহলে হোয়াই নট দিস ক্যাটাগরি, স্পোকেন ইংলিশ এবং ফ্রি আইএলটিএস, কারণ এইটাতে অনেক ক্যান্ডিডেটরা ঝামেলা ফেস করে। এবং অনেকে আছে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে আছে, তারা হচ্ছে আইএলটিএসটা যে করবে এটার জন্য ওই গ্যাপটা ফিল আপ করে তারপরে আইএলটিএস এ যেতে চায়। তো তাদের জন্য এইটা বেস্ট। আচ্ছা, সো আমি যেটা বললাম, 2 মাস আমরা পড়বো, পড়ালেখা করব, প্লাস স্পিকিং করব। 2 মাসের ভিতরে 1 মাস থাকবে স্পোকেন ইংলিশ, 1 মাস হচ্ছে প্রি আইএলটিএস। আইএলটিএস এর 20-30% 1 মাসে কাভার হয়ে যাবে। যেহেতু রেগুলারলি কিছু ইন হাউস প্র্যাকটিস থাকবে, ওগুলো করলে মোটামুটি অ্যাডভান্স লেভেল আমরা চলে যাব। আচ্ছা, এখন আহ, এই কোর্সের কোর্স আউটলাইন কি, এগুলো একটু যদি আমরা দেখি। ফার্স্টে হচ্ছে ভোকাবুলারি শেখা। ভোকাবুলারিটা আমরা কিভাবে শিখবো? ভোকাবুলারি শেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আছে কিছু। তার ভিতরে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাব শেখা। টপিক ধরে ধরে ভোকাবুলারি শিখতে হবে। কারণ আমরা এখন জাস্ট এগুলা শিখে কোন একটা এক্সামে বসবো না, যে এক্সামে আসবে আমার সিনোনিম, 4টা গ্যাপ থাকবে, যে ইউনিভার্সিটির অ্যাডমিশনের পরীক্ষা হইতেছে, একটা আমার টিক চিহ্ন দিতে হবে। নট লাইক দিস, নো। ওকে, আমাদের আইএলটিএস এ ভালো করতে হবে। আইএলটিএস হচ্ছে আমার কি টেস্ট? প্রফিসিয়েন্সি টেস্ট। এইখানে আমার স্কিলকে টেস্ট করা হবে। ওকে, এইটা হচ্ছে দুনিয়ার অন্যতম একটা প্র্যাকটিক্যাল এক্সাম, যেটাকে বলে, যেটা কিনা সবচেয়ে বেশি ইউজফুল। আইএলটিএস যে ভালো করে শেষ করতে পারবে সে ইংলিশে অনেক দক্ষ হয়ে যাবে। সে একটা আর্টিকেল দেখলে বুঝবে যে এখানে কি লেখা, এটার থিম কি। সো এই জন্য এই এক্সামটার বিজনেস বিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি ডলার বিজনেস করতেছে, কারণ এইটার আউটলাইনটা খুব সুন্দরভাবে সাজানো, কোশ্চেন প্যাটার্নটা। আপনি একটা ভালো ইউজার না হলে কখনো আইএলটিএসটা ধরতে পারবেন না। ওকে, কারণ এটা অনেক অ্যাডভান্স একটা এক্সাম। আচ্ছা, এই জন্য আমাদের ভোকাব শিখতে হবে। ভোকাব আমরা যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশনে নাই, আমরা আইএলটিএস করবো কয়দিন পরে, এই জন্য আমি শেখাবো টপিক স্পেসিফিক ভোকাবুলারি। প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা মডিউল বেস ভোকাব গুলো আমি শেখাবো। মডিউল বেস ভোকাব থাকবে। কোন কোন মডিউল? ওই যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, 4টা। এই মডিউল ওয়াইজ আমরা ভোকাব শিখবো, এগুলো একটু পরে দেখাচ্ছি। তারপরে ভোকাব গুলো এইভাবে শিখবো। তারপরে হচ্ছে স্টোরি মেক করে ভোকাব, এইটা আমি দেখাই দিব প্রি আইএলটিএস এ যখন ঢুকবো লাস্ট মান্থে রাইটিং এর ক্লাসে, তখন আমি স্টোরি মেক করে ভোকাব শেখাটা নিয়ে ডিসকাস করবো, আজকে আর করলাম না। তারপরে একটা জিনিস নিয়ে কথা বললাম, ভোকাবুলারি শিখবো আমরা স্পোকেন ইংলিশে। স্পোকেন ইংলিশ আমাদের 1 মাস, তারপরে প্রি আইএলটিএস 1 মাস। এই যে এইখানে 2 মাসে আমরা, 1 মাস হচ্ছে স্পোকেন, আর 1 মাস হচ্ছে প্রি আইএলটিএস, আমি সংক্ষেপে লিখলাম। তো আমি এখন প্রথম 1 মাসে আছি। ভোকাব শিখবো আমরা এই 1 মাসে। রেগুলারলি কিছু পড়া থাকবে, ওগুলার ইমপ্লিমেন্টেশন করতে পারি কিনা এগুলো দেখবো। ভোকাবটা কি আমরা আর্টিফিশিয়ালি বসাচ্ছি নাকি ন্যাচারালি আমরা নিয়ে আসতে পারতেছি, এইগুলো আমি একটু দেখে ফেলবো। কারণ এই জিনিসগুলো আমাদেরকে কেউ দেখায় দেয় নাই, যে একটা ভোকাবুলারি ইউজ করতে পারলেই হয়েছে, মার্ক বেড়ে যাবে। বাট এইটা কি আর্টিফিশিয়ালি আমরা বসাচ্ছি নাকি আমরা ন্যাচারালি বসাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে গাইড করার মতো কেউ ছিল না ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে। এই জন্য আমাদের লেকিংসটা অনেক বেশি ছিল। সো
ভোকাব গুলা কি আমরা ন্যাচারালি ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা আমাদের স্পিচে, আমাদের একটা রাইটিং এসেতে, এইগুলো নিয়ে ডিসকাশন থাকবে স্পোকেন ইংলিশের এই ক্লাসটাতে। আর এগুলোর জন্য যা রিসোর্স লাগে সব আমি প্রোভাইড করে দেব। আজকে হচ্ছে এখানে অনেক মেম্বার আছে, অনেক আননোন মেম্বার আছে আর কি, সো তারা চলে যাবে আজকে, হয়তো বা আমি বলে দিছি ইনবক্সে তাদেরকে। হয়তো তারা লিভ নিলে আমি রিসোর্স গুলো আপলোড করা শুরু করবো গ্রুপে। এখন তারা একটু আসে, বা আজকের ক্লাসটা ফ্রি করে দিছি সবার জন্য, এই জন্য তারা আসে আর কি। সো তারা মেবি আজকের ক্লাসের পরে লিভ নিবে, সো আমি তখনই রিসোর্স দেওয়া শুরু করে দিব। ফার্স্টে আমি ভোকাবের রিসোর্সটা দিয়ে দিব, কারণ ভোকাব হচ্ছে চারটা ডিফারেন্ট টপিক থাকবে। টপিক বলতে চারটা মডিউল আলাদা, মডিউল ওয়াইজ ভোকাব ওইটা থাকবে, ওইটা আমি ফার্স্টে দিয়ে দিব, ওইটা দেখে ফেলতে হবে। তারপরে হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট, যেটা দিয়ে ইংরেজি শেখানো হয় সারা দুনিয়ায়, যে প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করতে হয়। বাট ক্যান ইউ বিলিভ, আমরা কেউ যারা আইএলটিএস ট্রেনার তারা কেউ আইপিএ শেখায় না, কখনোই না। কারণ আইপিএ শিখে বাঙালিরা ইংলিশ বলতে পারবে না, নেভার, এটা কখনো পসিবল না। আইপিএটা কখনো আমাদের ন্যাচারালি আসবে না, কারণ আমরা বাইবোর্ড নেটিভ না। এই জন্য আইএলটিএস ট্রেনাররা কখনো আইপিএ কখনো শেখায় না, এটা কোর্সের মধ্যে থাকে না। তো এইটা কিভাবে ন্যাচারালি আনতে হবে আমাদের মাঝে, ন্যাচারালি আনতে হবে, এই জিনিসটা দেখাই দেব। কিভাবে ন্যাচারালি কথা বলতে হবে, প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা ওয়ার্ড এখন দিব, উম একটা ওয়ার্ড আমি এখন লিখবো। সো এই ওয়ার্ডটা আমি লাল কালি দিয়ে লিখি, পরে হচ্ছে এখানে আমি একজনকে বলবো এটা প্রনাউন্স করার জন্য। দেখি ঠিকই করবে সবাই, ভুল করার কথা না। ওকে, এটা একটু প্রনাউন্স করি তো। সোহাত, সোহাত, আর ইউ দেয়ার? ভাই কোনটা? এই যে লাল কালি দিয়ে লেখা। বেসিকলি। আচ্ছা, পরে তারিক, আর ইউ দেয়ার? ভাই আমি একদম ইংলিশে খুবই দুর্বল, আমাকে আসলে কোশ্চেন করবেন না, আমি কিছুদিন শিখে নিই ভাই, তারপরে সব অ্যান্সার দেবেন ইনশাল্লাহ ভাই। তারিক, নো প্রবলেম, নো প্রবলেম, এখানে আমরা সবাই দুর্বল। ওকে, ইউ ক্যান পার্টিসিপেট, নো ইস্যু। ওকে তারিক, নো প্রবলেম, এইবার স্কিপ করতেছি, পরের বার আর করবো না, হ্যাঁ। ওকে সজীব, মিস্টার সজীব, আর ইউ দেয়ার? Yes, basically. হুম, এটা পারফেক্ট ছিল। সো সোহাত, বেসিকলি ঠিক, বেসিকলি বলছেন, বেসিকলি, হ্যাঁ ওইটা ওইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, এইটা যাবে BAE এইভাবে। ওকে, তারপরে SIKLY বা LI, যেভাবে বলি না কেন, প্রনাউন্সিয়েশনটা এইরকম আর কি। স্পেলিং এরকম ঠিক আছে, বাট প্রনাউন্সিয়েশনটা এইরকম। এখন এই বিষয়গুলো হচ্ছে আমাদের সবারই কম বেশি ভুল হয়, আর আমি যদি এখন ফোনেটিক অ্যালফাবেট ধরে শিখতে যাই তাহলে জান বের হয়ে যাবে। সো এইটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, লিসেনিং। লিসেনিং এর ক্যামব্রিজের যে বই, এই বই সবাই কিনে ফেলবেন যত দ্রুত সম্ভব। এই ক্যামব্রিজের বইয়ের অডিও স্ক্রিপ্ট আছে একদম পেছনে, এইটা দিয়ে আইএলটিএস ট্রেনাররা আইএলটিএস এর স্টুডেন্টদেরকে তৈরি করে, তাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে। সো এইটা দিয়ে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি, অডিও স্ক্রিপ্ট এবং অডিও, এইগুলো আমি দিয়ে দিব। এগুলো ডেইলি যদি 15 মিনিট প্র্যাকটিস করি, দেখবেন আপনার স্পিচের লেভেল অন্যরকম হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। ওকে, ছোটখাটো যে ভুলগুলো এগুলো আমরা করব না। যেমন ফার্স্টে শুরু হয় এই 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 বেসিকলি, এটা বেসিক্যালি দিয়ে শুরু হয়, পরে বেসিক্যালি দিয়ে শুরু হয়, পরে বেসিকলি দিয়ে শুরু হয়, পরে আসে বেসিকলি, যেটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমি এটা যদি ফোনেটিক অ্যালফাবেট ধরে শিখি, আমার অন্য একটা ওয়ার্ড আসবে, আমি ওইখানে একটা ঝামেলা করে ফেলবো। তো এই জন্য ন্যাচারালি এগুলা কিভাবে ইউজ করে ফরেনাররা, ওইটা আমরা দেখবো। কারণ আমার আইপিএ তে হচ্ছে দুই রকম কথা আমাদের শুনতে হবে যদি আমরা প্রনাউন্সিয়েশন ভালো করতে চাই। এক হচ্ছে মনোলগ, একজনের কথাবার্তা। দুই হচ্ছে ডায়ালগ, দুইজন যখন কথা বলে। কারণ আমার আইএসএ লিসেনিং টেস্টে দুইটা পার্ট, চারটা পার্ট আছে, চারটা পার্টের মধ্যে দুইটা পার্ট থাকে মনোলগ, দুইটা পার্ট থাকে ডায়ালগ। তো এই রিলেটেড কিছু লিসেনিং আমি দিয়ে দিব, এগুলো হচ্ছে আজকে থেকেই দিয়ে দিব সব রিসোর্স, এগুলো রেগুলারলি শুনতে হবে। ওকে, তারপরে আমাদের আইপিএ গেল, কিভাবে ফোনেটিক নিয়ে আমরা কাজ করব। এখন আমি একটু আসবো গ্রামারে। হ্যাঁ, গ্রামারের প্রবলেম হচ্ছে সবার বেশি। ইভেন এখনো যদি আমিও 5টা লাইন কথা বলি,
হয়তো এক দুইটা কেসে আমারও ভুল হইতে পারে। ওকে, এইটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নাই। ফরেনাররা গ্রামার এত বেশি বিবেচনা করে না, আমরা যতটা বেশি কিউরিয়াস বা নার্ভাস এটা নিয়ে। এটা হচ্ছে একটা সিম্পল বিষয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা ছোটবেলায় পড়ে আসছি 40-45 পেজের রুলস টুলস, এতটা নিয়ম। বাট এইখানে আমি দিয়ে দিব 6 থেকে 7টা পেজের একটা পিডিএফ। এটা পড়লে এটা দিয়ে আইএসএ 7.58 পাওয়া যাবে। তো কেন আমার এত কিছু দেখা লাগবে, কোনো দরকার নাই। ওকে, গ্রামারের ক্ষেত্রে যা যা দিয়ে দিব তা করতে হবে। আইপি এর জন্য যে বিষয়টা আমি টেক্সটটা দেখাই দিব নেক্সট ক্লাস থেকে, ওগুলো করতে হবে। আপাতত আজকে থেকে আমি ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব, যাতে এগুলো আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। আমি যত বেশি ইনপুট দিব এগুলার, এগুলো আমাদের স্কিলকে অনেক বেশি ডেভেলপ করবে, আর এগুলার আউটপুট হবে অ্যাপ্রোপ্রিয়েট। আমি ইনপুট না দিয়ে আমি খালি টেস্ট দিলাম, আইএলটিএস এর টেস্ট দিলাম, লিসেনিং রিডিং, আমার আউটপুট জিরো, কারণ আমার তো স্কিল নাই। আমার স্কিল নাই, আমার আউটপুট কিভাবে বেরোবে? আমার আগে স্কিলটা গেইন করতে হবে। হ্যাঁ, আমার স্কিল আছে, এখন আমি যে কোনো রকম আউটপুট বের করে নিয়ে আসতে পারবো। বাট স্কিল ছাড়া অনেকে হচ্ছে এরকম করে, অনেক বেশি টেস্ট দেয়, ভাবে টেস্ট দিলেই হইলো। টেস্ট দিতে পারলে মনে হয় মোটামুটি ভালো একটা স্কোর চলে আসবে একটা টাইমে। বাট বিলিভ মি অর নট, আপনি যত টেস্ট দেন না কেন, আইএসএ লিসেনিং রিডিং এগুলো দেন না কেন, আলটিমেটলি লাভ হবে না যদি আমাদের বেসিকটা স্ট্রং না থাকে। ওকে, আচ্ছা। তারপরে এখন আমি একটু ডিটেইলে যাব। যে তিনটা জিনিস কি বুঝছি আমরা আমাদের স্পোকেন ইংলিশের পার্টে, আমরা এই 1 মাসে কি কি দেখব, কোন তিনটা? কেউ কি বলতে পারবে একটু ব্রিফলি কোন তিনটাকে আমরা ফোকাস দিব? একটু বলেন তো আনমিউট করে। আহ ভাইয়া যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আপনার মোটামুটি কারিকুলামটা তিনটা ভাগে ভাগ করা 1 মাসের জন্য, সেটা হচ্ছে হুম, ভোকাবুলারি, আইপিএ আর হচ্ছে গ্রামার। আমার, হ্যাঁ। এখন ভোকাবুলারির যে পার্টটা সেটা যতটুকু বুঝলাম যে হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি, এটা আসলে ঠিক মানে জানি না আসলে আচ্ছা। টপিক স্পেসিফিক ব্যাপারটা। হুম, হুম, আর হুম, হচ্ছে যে মডিউল বেসড যে ব্যাপারটাও ভাই আমি ক্লিয়ার না, ওটা হয়তো আপনি হুম, একটু হুম, বলতে থাকলে আমি তখন বুঝে যাবো। আইপি এর হুম, ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্পিকিং এর যে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি হুম, যে মানে যেই প্রোনাউন্সিয়েশনটা থাকে, সেই হুম, প্রোনাউন্সিয়েশনটা ন্যাচারাল বা নেটিভ স্পিকার যারা তাদের মতো হুম, মানে হওয়ানোর যে ব্যাপারটা, ওইটা সম্ভবত আইপি এর মধ্যে আছে, হুম, মডিউলের মধ্যে। রাইট, আর রাইট। গ্রামাটিক্যালি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে কথা বলার সময় গ্রামারের যে ইউসেজটা 6 থেকে 7টা পেজের মধ্যে হুম, এই জিনিসটা আপনি কভার করে ফেলবেন আর কি, হুম, এই হুম, ব্যাপারটা। রাইট, রাইট, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকুরেট ছিল। ওকে, অলরাইট, তাহলে ঝামেলা ছিল টপিক স্পেসিফিক, আর মডিউল ওয়াইজ যে ব্যাপারটা বলছি ওইটা নিয়ে। আইপিএ ক্লিয়ার, গ্রামার ক্লিয়ার, আচ্ছা। ওকে, আর কারো কোনো অপিনিয়ন বা কনফিউশন? 1 মাসে, আমি কিন্তু 1 মাস নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র স্পোকেন ইংলিশ, আমি প্রি আইসে যাইনি এখনো। আমরা আগামী 1 মাস কি করবো, 1 মান্থ, আমি এখনো আবারও বলতেছি প্রি আইসে যাইনি। আইপি এটা যদি একটু একটু ডিটেলস বলতেন। হ্যাঁ, বুঝি নাই, প্লিজ আবার। হ্যাঁ, আইপি এটা একটু ডিটেলস যদি বলতেন। ওকে, 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 আইপিএটা আমি বলবো, সমস্যা নাই। আইপিএ টপিক স্পেসিফিক, মডিউল বেসড, এগুলো আমি বলবো। আচ্ছা, ওকে, প্রবলেম গুলো পাইলাম। আর কারো কোনো অপিনিয়ন বা প্রবলেম? বুঝতে পারিনি কোনো কিছু, বা বুঝতে প্রবলেম হচ্ছে? বেয়া বেয়া আচ্ছা, ক্যামব্রিজের ওই বইগুলো যে নিতে বলছেন, এগুলো হুম, হুম, আপনার যেমন ক্যামব্রিজের এখানে তো আপনার হচ্ছে ওই বিভিন্ন ধরনের বই ভাগ আছে। হুম, তো এটা কোত্থেকে মানে কি পর্যন্ত নিব? 9 থেকে আপনার 19 পর্যন্ত নিব? হুম, হুম, আচ্ছা, 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 ওকে, ওকে, এটা নিয়ে ডিসকাশন করবো এখন। আর আর কোনো কোশ্চেন? ওকে, নো কোশ্চেন, তাহলে আমি এটা ক্লিয়ার করে ফেলি। ওকে, অলরাইট। সো এখন সোয়াতের কোশ্চেন দিয়ে শুরু করি। ক্যামব্রিজে আমরা কত থেকে কত কিনবো? শুনেন, বইটা সামনে থাকলে না অনেক মোটিভেশন কাজ করবে, হ্যাঁ। সো ক্যামব্রিজের আমরা মূলত 11 থেকে 19 কিনে ফেলবো। মূলত স্টাডি, এগুলো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, হ্যাঁ। এই 11 থেকে 19-এর 17 থেকে 19-এ আমরা তেমন হাত দিব না, কারণ এগুলো আইএলটিএস এর এক্সামের এক্সামের 3 ডেজ, 3 ডেজ বা 7 to 3 ডেজ, 7 থেকে 3 দিন আগে আমরা 3 ডেজ এগো লিখে দিই। আগে আমরা এই তিনটা স্টাডি করব, একদম এক্সাম অ্যাপ্রোচে টেস্ট দিব এগুলো থেকে।
এই জন্য 17 থেকে 19 ধরার দরকার নাই। আমি স্টাডি করব কি 11 থেকে 16, একটু আমি একটু স্টাডি করাবো আমার আইএস এর ব্যাচে, আমি এখান থেকেই পড়াবো। তো এটা হচ্ছে বুক লিস্ট আর কি। তারপরে 2 নম্বরে আমরা স্টাডি করব বা টেস্ট দিব এগুলা থেকে। এখন 7 থেকে 10, কেমব্রিজে 7 থেকে 10 আমি কিনতে বলি কারণ এইখানে আর্টিকেল আছে, আমি অনেক আর্টিকেল পড়তে বলি। সো 7 থেকে 10 তার মানে এইগুলা থেকে আমরা টেস্ট দেওয়ার দরকার নেই, আমরা শুধুমাত্র আর্টিকেল গুলা পড়বো। আর্টিকেল গুলা কি, প্রত্যেকটা রিডিং প্যাসেজে প্যাসেজ দেওয়া থাকে রিডিং মডিউলে, ওই প্যাসেজ গুলা পড়ে ফেলবো। ওই প্যাসেজ কেমনে পড়াবো, ওগুলা প্রি আইএলটিএস এ দেখানো হবে পরের মাসে। সো ফার্স্টে আমাদের তার মানে 7 থেকে 19, 7 থেকে 19 কালেক্ট করে ফেলতে হবে। ওকে, আর মনে রাখবেন 7 থেকে 10 আমি ক্লাসে দেখাবো না, আমি শুধু আর্টিকেল দেখাবো। ওকে, এগুলো একটু ব্যাকডেটেড, এগুলো হচ্ছে 2010 সালের, 15 বছর আগের। এইগুলার কোশ্চেন প্যাটার্ন এখনকার সাথে মিলে না। আই মিন এগুলো সলভ করলে আমাদের সময় নষ্ট হবে। বাট আর্টিকেল গুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর্টিকেল গুলো আমি বাইরে থেকে পড়তে দিব। তো বাইরে থেকে পড়ার আগে আমি হচ্ছে 7 থেকে 10টা বলো ভালো করে পড়ে ফেলতে। তো এগুলো আর্টিকেল নিয়ে নিয়মিত ডিসকাশন থাকবে, আর্টিকেল গুলো আমরা কালেক্ট করে ফেলবো, আর্টিকেল গুলো আমি পড়াই দিব যে কিভাবে পড়তে হবে। আমি 11 থেকে 19-এর কিছু ইন্টিগ্রেট করব, 7 থেকে 10 আমি বাসায় পড়তে দিব। পরে ওগুলো থেকে ভোকাব আইডেন্টিফাই করতে বলবো পিআইএস এর ক্লাসগুলো যখন শুরু হবে। সো 7 থেকে 19 প্রত্যেকে কালেক্ট করে ফেলবেন। বইয়ের দাম 30-35-এর বেশি হওয়ার কথা না, হায়েস্ট গেলে 40 হবে। আপনাদের আশেপাশে কোথাও থেকে সংগ্রহ করে ফেলবেন, নীলক্ষেত থেকে, ঢাকা থেকে সংগ্রহ করতে পারেন। ওকে, আচ্ছা, বইয়ের বিষয়টা ক্লিয়ার সবাই? বই নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? মেবি বই নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, তারিক বুঝতে পারছি বই নিয়ে, বইয়ের ব্যাপারটা আপাতত কিন্তু একটু বই আমাদের লাগবে, এর বাইরে ওকে কোনো বই ওকে, লাগবে না। জি ভাই বুঝতে পারছি। ওকে, ওকে, অল রাইট, তার মানে বইয়ের ব্যাপারটা গেল। এখন আসি আইপিএ। আইপিএ নিয়ে কোশ্চেন করছিল কে যেন, আইপিএটা কি? যেমন আইপিএটা হচ্ছে, ফর এক্সাম্পল এটা যদি আমরা অ্যাপল বলি, এখানে অ্যাপল হইতেছে জিনিসটা। আবার এ দিয়ে যদি বলি BASIC, এখানে হইতেছে বেসিক। এইখানে BAESIC, বেসিক হইতেছে। বাট এখানে অ্যাপল হলে এখানে বেসিক না কেন? কেন হবে না? এখানে ঘটনাটা কি? এখন এই ঘটনার যদি আমি রহস্য বার করতে চাই, পরে আমি রুলস দেখবো। এই যদি আমার আগে থাকে, পরে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি এইটা থাকে ওইটা থাকে, তাইলে গিয়ে এইটা হয়। এইখানে যদি আমি রুলস বার করতে চাই, দেখবো এক্সেপশন কিছু রুলস এর মধ্যে আছে, কনসোনেন্টের পরে যদি আমাদের এ থাকে তাহলে, বা ভায়েল থাকে, তাহলে হচ্ছে এটা এ হয়ে যায়। এখন এ কখন এ হবে আর এ কখন এই হবে, এইটা মেনে যদি আমি মুখস্থ করে যদি আমি ন্যাচারালি ইংলিশ বলতে চাই, এটা জীবনও সম্ভব না। এই জন্য আমি যেটা করছি, আমি জাস্ট 2টা ইউটিউব চ্যানেল ফলো করছি, এগুলো বলবো একটু পরে, আগে আমি স্পোকেন নিয়ে কথা বলতেছি। 2টা ইউটিউব চ্যানেল ফলো করছি, আর আইপি এর যে স্ট্র্যাটেজিটা, অডিও স্ক্রিপ্ট শোনা, ইমিটেট করা, ওইগুলো ফলো করে প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করছি। সো আইপি এর বিষয়টা হচ্ছে এরকম, ইংলিশের রুলস আছে, এটা কিভাবে উচ্চারণ হয়, কখন, 2 রকম উচ্চারণ কেন হয়, এগুলোর কিছু রুলস আছে। তো এইগুলো হচ্ছে শুনতে শুনতে আমরা আয়ত্ত করে ফেলবো, হ্যাঁ এইটা এইভাবে ওরা বলে, তার মানে আমারও এইভাবে বলতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আইপিএ। আইপিএটা ক্লিয়ার। কিভাবে আইপিএ ঠিক করব না ঠিক করবো এগুলাতে আমি এখনো আসি নাই, আমি আইপিএটা বুঝাইলাম জাস্ট এটা কি। এবং এইটা গতানুগতিক ভাবে না শিখে আমরা ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজিতে শিখবো। আর এইটাই হচ্ছে সারা বাংলাদেশের সব আইএলটিএস ট্রেনাররা এইভাবে আপনাকে অন্য কোনো একটা স্ট্র্যাটেজিতে শেখাবে। আইপিএটা ন্যাচারালি আনতে গেলে কখনো থিওরি মুখস্থ করে আইপিএ ঠিক করা যাবে না, ফনেটিক্স ঠিক করা যাবে না, প্রোনাউন্সিয়েশন বোঝা যাবে না। ওকে, আইপিএ নিয়ে মেবি ক্লিয়ার। আর আর কোনো কোশ্চেন ছিল? ও আচ্ছা, আদিবের কোশ্চেন ছিল টপিক স্পেসিফিক ভোকাবুলারি কি। এটা এখন আমি যাব, টপিক স্পেসিফিক ভোকাবুলারি কি। আচ্ছা, তার আগে একটু বলে যাই, মডিউল বেস যে ভোকাবের কথা আমি বলছিলাম, মডিউল কয়টা থাকে আইএলটিএস এ? আদিব, জানি কয়টা থাকে মডিউল? না ভাই, আমার কোনো ধারণা নাই আইএলটিএস সম্পর্কে। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, নো প্রবলেম। মডিউল থাকে 4টা আইএলটিএস এ, লিসেনিং, রিডিং, রাইটিং, আরেকটা কি কেউ বলতে পারবে? আরেকটা?
এটা তো আমার 1 নম্বর স্পিকিং, গেল। 2 3 স্পিকিং। স্পিকিং। রাইট স্পিকিং। রাইট রাইট, স্পিকিং থাকে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই 4টা আমাদের মডিউল থাকে। এই 4টা জায়গায় অ্যাসেস করা হয়। কেন করা হয়? কারণ দেখেন, আপনি শুনে বুঝেন কিনা, আপনি পড়তে পারেন কিনা, আপনি লিখতে পারেন কিনা, বলতে পারেন কিনা। যেহেতু এটার নাম দিছে প্রফিসিয়েন্সি টেস্ট, সো আপনি ইংলিশে কতটুকু দক্ষ, এই 4 জায়গায় যদি আপনাকে ইভালুয়েট করা হয়, অটোমেটিক্যালি যে কেউ বুঝে যাবে যে হ্যাঁ, আপনি এতটুকু দক্ষ। এই জন্য 4টা জায়গায় আমাদেরকে জাজ করা হয় যে আসলে আমি এতটুকু পারি আর এতটুকু পারি না। এখন লিসেনিংটা, লিসেনিং এর জন্য আমার কেমন ভোকাবুলারি লাগবে? লিসেনিং এ আমি কথা শুনবো, মানুষ কি বলতেছে, আমি বলে বুঝি কিনা ওইটা আমি বসাবো। এই ক্ষেত্রে আমার ভুল হয়, সবচেয়ে বেশি মিস্টেকটা হয় কি, প্রত্যেকের স্পেলিং নিয়ে। ওকে, স্পেলিং নিয়ে মানুষ ভুল করে। যেমন আমাকে বললো চাইনিজ, চাইনিজ। এখন এখানে আমি করব কি, না জানলে 2টা দিব, এস এর পরে 2টা দিব। সাপোজ কি বলে ভ্যাকিউম, ভ্যাকিউম বানানটা সবাই একটু লিখিত চ্যাট বক্সে, ভ্যাকিউম। একটু ফাস্ট লিখে ফেলি, গুগল টুগল না করে, একটু সৎ থাকি। ভ্যাকিউম বানানটা লিখে ফেলি তো। সবার ঠিকই লেখার কথা। সজীব, আদিব, সোহাদ, আচ্ছা, 3টা স্পেলিং পাইছি। ওকে, ওকে, 4টা পাইলাম, ফাইন। এখানে কারেক্ট হয়েছে মিস্টার সজীবেরটা, VACWM, নাজমুল VACWM, ওকে। হ্যাঁ, এই 2টা কারেক্ট ছিল। এখন আমাকে বললো ভ্যাকিউম, এখন আমি লিখে দিয়ে আসলাম অন্যরকম ভাবে, VACU, এরকম করে। তখন আমার লিসেনিং এ ভুল হবে। ওকে, স্পেলিং এর জন্য আমাদের, আমি 1200টা স্পেলিং এর PDF একটা করে রাখছি, শুধুমাত্র ক্যান্ডিডেটদের দেওয়ার জন্য, যাতে তারা ঝামেলাগুলা ফেস না করে লিসেনিং এর সময়। তো এটা আমি এখন একটু দেখাই। এই যে এখানে 4টা ডিফারেন্ট মডিউল, আদিব দেখেন, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, 4টার জন্য 4 রকম লিস্ট। এখন লিসেনিং এর জন্য আমি এতক্ষণ কি বলতেছি, যে স্পেলিংটা আমাদের ফ্যাক্ট। সো স্পেলিং এ কি কি ভুল আমরা করতে পারি ভোকাবে, এটার জন্য এই যে এই লিস্ট, এখানে প্রায় 1200-র মতো ওয়ার্ড দেওয়া আছে। 1200 না, মেবি 1100 সামথিং। তো এই ওয়ার্ড গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন, ডিফরেস্টেশন, এটা দেয় না অনেকে, আমি দেখছি। নিউজিল্যান্ড, ZW দিয়ে লিখে ফেলে। এখন এই যে প্রবলেম গুলা, এইটা যদি আমি 7 দিন অ্যানালাইসিস করি, যে ভাবি আমি 20টা করে লিখবো 7 দিনে, আমি যদি ভাবি যে হ্যাঁ আমি হচ্ছে জাস্ট 1 মাস লিখবো ডেলি 10টা করে, 20টা করে, 30টা করে, 1 মাসে কিন্তু আমার সব রকম স্পেলিং ক্লিয়ার হয়ে যায়। ওকে, আর এখানে বেশিরভাগই আমরা হয়তো বা পারবো, কয়েকটা ডিফারেন্ট থাকবে। সাপোজ গ্রিস, ক্যান্ডিডেট ভুল করে যেগুলা, এগুলো আমি লিখতে দিব পরবর্তী ক্লাসে। ফিলিপিন্স, সেগুলো হচ্ছে মানুষ ভুল করে সবচেয়ে বেশি। ব্ল্যাক কারেন্ট, এগুলা, তো এগুলো যদি আমি লিখে ফেলি, ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। সো এই জন্য মডিউল ভিত্তিক লিসেনিং এ আমার কি কি আসতে পারে, এইটার বেসিসে ভোকাব সাজানো। এখন আমি 3000 ওয়ার্ডের একটা ভোকাবের লিস্ট পাইলাম, যে আচ্ছা আমার পড়তে হবে 3000 ওয়ার্ডের, আমি এইটা পড়ে আমি সব জায়গায় মারবো। নো ওয়ে, এইটা একটা রং স্ট্র্যাটেজি টোটালি। আইএলসটা এরকম না। আইএলস হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, আইএলস কে অ্যাপ্রোচ করতে হবে ডিফারেন্ট ওয়েতে। লিসেনিং এর জন্য যেটা দেখাইলাম, এই পিডিএফটা ফলো করলে লিসেনিং এ ক্যান ইউ বিলিভ 8 আসবে, যা যা বলে দিব। এখনই প্রি আইএলস নিয়ে টপিকে ঢুকবো, বাট বলে যেগুলো দিয়ে দিব, এগুলো শুনলে কিন্তু লিসেনিং এ 8 মিনিমাম আসবে, 35টা কারেক্ট হবে 40-এ। যে কোনো রকম মুভি দেখে আমরা ইজিলি বুঝতে পারবো এই মুভিতে কি বলতেছে। মুভির কথা কেন বুঝি না বলেন তো? এখানে কলোকেশন ইউজ করে, এখানে ইডিয়ম ইউজ করে। এই ইডিয়মের লিস্ট আমি দিয়ে দিব, কোন কোন ইডিয়ম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ইডিয়ম যাতে ক্যান্ডিডেট ইউজ করতে পারে, এই জন্য 30+ ম্যাজিক লিস্ট বানিয়ে রাখছি। ম্যাজিক লিস্ট, এই 30টা, এই 30টা ইউনিভার্সাল ইডিয়ম, যে কোনো টপিকের সাথে আপনি বলতে পারবেন, যে কোনো টপিকে।
ফর এক্সাম্পল সেকেন্ড টু নান, সেকেন্ড টু নান এটার মানে হচ্ছে বেস্ট। যে কোনো জায়গায় এটা বলা যায়। ওভার দ্য মুন বলে অনেকে, ওভার দ্য মুন অনেক কমন এগুলা। বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট। আন্ডার দ্য ওয়েদার, ফিলিং আনওয়েল, এইগুলো কিন্তু মানুষ যে কোনো জায়গায় বলতে পারে। এখন এগুলো আমি কই থেকে পড়বো? এগুলা খুঁজে খুঁজে আমি পড়ছিলাম, আমি খুঁজে খুঁজে বের করছিলাম, অনেক জায়গায় রিসোর্স কালেক্ট করছিলাম। এগুলো এখন সব হাতের মুঠোয় আছে, জাস্ট আমি দিয়ে দিব, পড়ে ফেলবেন। এত ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। কারণ ঘাটাঘাটি করে পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়। ওই সময়টাতে যদি পড়াতে দেন আপনার স্কোরটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা। তার মানে লিসেনিং এর জন্য এই ভোকাবুলারি। রিডিং এর জন্য আমরা কি করব? রিডিং নিয়ে একটু কথা বলি। রিডিং নিয়ে, রিডিং এ প্যারাফ্রেজিং জানতে হবে অবভিয়াসলি। প্যারাফ্রেজিং অনেক ইম্পর্টেন্ট। প্যারাফ্রেজিংটা কি? সিনোনিম বলা যায়, সিনোনিম। সিনোনিম বা যে কোনো কিছু সিনোনিম। প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এ ওয়ার্ড থাকে দুইটা বা তিনটা। সিনোনিমে তো একটা একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড একটা সিনোনিম। প্যারাফ্রেজিং দুইটা তিনটা। ফর এক্সাম্পল রিলাই অন, এটা প্যারাফ্রেজিং হচ্ছে ডিপেন্ডেন্ট অন, বা ডিপেন্ড অনও বলতে পারি, ডিপেন্ড অন। এই প্যারাফ্রেজিংটা আমাদের রিডিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। রিডিং এ কিভাবে প্যারাফ্রেজিং আসে সেটা এখন জানার দরকার নাই, প্যারাফ্রেজিংটা ভালো করে করে ফেলি। প্যারাফ্রেজিং কই থেকে করব? এইখানেই আছে, ভোকাবের যে লিস্টটা করা হয়েছে এইখানেই দেওয়া আছে। রিডিং ভোকাবুলারি আইএসকেআর এর, এই যে এখানে সব রকম প্যারাফ্রেজ দেওয়া আছে। এগুলো যদি ভালো করে পড়ে ফেলতে পারি, দেখবো রিডিং এর প্যাসেজ বোঝা অনেক ইজি লাগতেছে। রিডিং এর প্যাসেজ গুলো, বড় বড় প্যাসেজ গুলো কেন বুঝি না? কারণ ওরা হয়তো হেল্পের পরিবর্তে এইট কথাটা বলবে। এখন এইট ওয়ার্ড মানে হচ্ছে হেল্প, এটা যদি আমি না জানি তাহলে আমার একটা বড় প্যাসেজ বোঝা সম্ভব না। অ্যাটাক আমরা বুঝি, অ্যাসাল্ট হয়তো আমরা বুঝি না, বাট দে আর প্যারাফ্রেজিং ওয়ার্ডস। ওকে, আমাদের রিডিং এর যে প্যাসেজে আমাদের দেওয়া থাকবে একটা ওয়ার্ড, ফর এক্সাম্পল অ্যাটাক, কোশ্চেনে দেওয়া থাকবে অ্যাসাল্ট। তখন আমাদের এগুলা মিলাই মিলে আনসার করতে হবে যে আচ্ছা অ্যাসাল্ট বলছে, অ্যাসাল্ট তো অ্যাটাকের প্যারাফ্রেজিং। তো আমার অ্যাসাল্টের পরে গ্যাপ থাকলে অ্যাটাকের পরে যে আনসারটা দেওয়া আছে, যে ওয়ার্ডটা, সেইটাই আমাদের আইনা বসাইতে হবে। ওকে, তো এইগুলো হচ্ছে বিষয়। এখন প্যারাফ্রেজিং লিস্টটা যদি কেউ ভালো করে পড়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আইএলটিএস অ্যাপ্রোচ করা। ওকে, রিডিং গেল, তারপরে রাইটিং। রাইটিং এ আমাদের এসে লিখতে হয়। আইএলটিএস এর রাইটিং এ আমাদের এসে লিখতে হবে, বড় বড় এসে লিখতে হয়। দুইটা ভাগে ভাগ করা এগুলা, টাস্ক ওয়ান, টাস্ক টু, এরকম কিছু এসে থাকে। এখন এসে এর জন্য ভোকাবুলারি আবার আলাদা। এস এর ভোকাবুলারি কেমন থাকে? এসে গুলা আমাদের ভিন্ন রকম হয়। টাস্ক ওয়ান, টাস্ক টু, এখানে আর্গুমেন্ট থাকে, এখানে আমাদের গ্রাফ থাকে, বার থাকে। তখন আমাদের ফর্মালি সবকিছু লিখতে হবে, ফর্মালি। স্পিকিংটা হচ্ছে ক্যাজুয়াল। আর আইএলটিএস এর যে রাইটিং, টোটালি ফর্মাল। এইখানে আপনি একটা ইডিয়ম আনতে পারবেন না যেটা ইনফর্মাল। হ্যাঁ, ফর্মাল গুলো আনতে পারবেন, ফর্মাল ইডিয়ম খুবই কম। বাট ইনফর্মাল কোনো কিছু এখানে আনা যাবে না। এইখানে একটা ওয়ার্ড লিখতে হলে হিসাব করে লিখতে হবে যে ওয়ার্ডটা এসে এর সাথে যায় কিনা। স্পিকিং এ যা আসে, যা আমরা ইউজ করতে পারি, রাইটিং এ কখনোই এগুলো ইউজ করতে পারি না। ওকে, সো এখন এইটার জন্য ভোকাবুলারি বলছি আমি টপিক স্পেসিফিক। ফার্স্টের এক দুইটা পড়ানোর দরকার নাই, এগুলো আইএলটিএস এ গিয়ে আমরা পড়বো। ফার্স্টের এক দুইটা এন্ডিং এই পর্যন্ত। আমরা চলে আসবো টপিক স্পেসিফিকে। টপিক স্পেসিফিক ভোকাবুলারিটা কেমন? এটা হচ্ছে ফর এক্সাম্পল আমাকে অ্যাকোমোডেশন নিয়ে একটা এসি দিল, যে হ্যাঁ অ্যাকোমোডেশন, এটা নিয়ে একটা এসি দিল। এখন অ্যাকোমোডেশনের রিলেটেড ওয়ার্ড দিয়ে আমাদের এসিটা সাজাইতে হবে। ব্যালকনি, ব্রিক, সিলিং, কনক্রিট, কটেজ। এখন এই রিলেটেড ওয়ার্ড ছাড়া যদি আমি একটা এসি লিখে দিয়ে আসি, তাহলে এক্সামিনার ভাববে আমার রেঞ্জ খুবই লিমিটেড, ওয়ার্ড রেঞ্জটা। আমার রেঞ্জটা নিয়ে তারা অনেক বেশি কনফিউজিং থাকবে, যে আচ্ছা ও মনে হয় অ্যাকোমোডেশন রিলেটেড ভোকাব গুলা জানেই না। বাট আমি যদি এগুলো দিয়ে একটা এসে লিখে এক্সামিনারকে হিট করতে পারি, সে ভাববে এই ক্যান্ডিডেট তো জানতো না যে কোন টপিকে এসে আসবে, বাট ও 10টা ভোকাব রাখছে এই টপিকে, যে টপিকে কোশ্চেন আসছে, তার মানে ওর রেঞ্জটা ভালো, ও অ্যাডভান্স এই জায়গায়।
ওকে, সো এগুলো হচ্ছে কি বিষয়। এখন এই জন্য আমি টপিক স্পেসিফিক ভোকাবের উপর অনেক বেশি জোর দিছি। কই থেকে পড়বো, দিয়েই দিব এগুলো। এই যে এখানে অ্যাকোমোডেশন নিয়ে ভোকাব আছে, তারপরে আমাদের ভোকাব আছে। পরের টপিক কি, বিজনেস, বিজনেস নিয়ে আছে। বিজনেস নিয়ে আমি ভোকাব ভোকাব যদি ইউজ করতে চাই, আমি ম্যানুয়াল ওয়ার্ক কথাটা আনতে পারি, আমি ওভার টাইম আনতে পারি, আমি ক্রেডিবিলিটি নিয়ে আসতে পারি, কলিগ নিয়ে আসতে পারি। এগুলো খুব বেশি ডিফিকাল্ট না, বাট অবশ্যই আনতে হবে। ওকে, এগুলোই হচ্ছে আমাকে একটু ডিফারেন্ট করবে সবার কাছ থেকে। সবাই ইজি ইজি দিবে, আমি একটু ডিফারেন্ট দিব। চাইল্ডহুড নিয়ে আমার মেমোরি রিলেটেড অনেক ইসে আছে, রাইটিং আছে। তখন অ্যাডোলসেন্স কথাটা যদি আনতে পারি, আমি যদি আনতে পারি ফাদারহুড ইনস্টিংক্ট, অনেক অ্যাডভান্স একটা ওয়ার্ড, C1 লেভেলের ওয়ার্ড, এটা যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি স্কোর বুস্ট হবে। এখন এইগুলো আমরা বুঝি না, তাই হচ্ছে আমরা একটু প্রবলেমে পড়ি। আচ্ছা, সো আদি বোঝা গেছে টপিক স্পেসিফিক ভোকাবুলারিটা কি? জি ভাই, এখন মোটামুটি একটা আইডিয়া পাইছি। ওকে, ওকে, অলরাইট। তাহলে এটা আমরা বুঝলাম। এখন স্পিকিং এ আসি। আচ্ছা, আমি কিন্তু লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এ যে ভোকাবুলারি নিয়ে কিন্তু আমি আইডিয়া দিচ্ছি। আজকে থেকে প্রত্যেকে ভোকাবুলারি পড়া কিন্তু শুরু করে দিবেন। ওকে, আজকে থেকে যেহেতু আমি বলে দিছি ভোকাব পড়তে, এই জন্য আমি ভোকাবের ডিটেলস 9 অক্ষরটা বুঝাই দিতেছি। কারণ আমার দরকার আলটিমেটলি আইএলটিএস এর স্কোর, আমার কোয়ান্টিটি ফ্যাক্ট না। কোয়ান্টিটি ফ্যাক্ট হইলে কিন্তু আমি এখানে 50 জন নিয়ে শুরু করতে পারতাম, বাট আমার আইএলটিএস স্কোরটা অনেক বড় ফ্যাক্ট, ওইটা আমার ইনভেস্টমেন্ট। ওকে, তো সবাই একটু ভালো স্কোর করার ট্রাই করবেন। বা এটা একটা কন্টিনিউয়াসলি যদি একটা এফোর্ট দিতে থাকেন, খুব ভালো লেভেলে চলে যেতে পারবেন ইজিলি, কোনো ঝামেলা হবে না। এই জন্য আমি আগে থেকে বলতেছি, ভোকাব নিয়ে আপনারা আগানো শুরু করে দেন, দেখবেন ভালো একটা লেভেলে চলে যাবেন। কারণ ভোকাবটা অনেক বড় একটা পার্ট আমাদের আইএস এর জার্নিতে। ওকে, সো আমি এটা দিয়ে দিব। এখন আমি স্পিকিং এ চলে আসি, স্পিকিং এ। ওকে, ওয়েট জাস্ট 1 মিনিট, আমি 1 মিনিটের মধ্যে আসছি। 1 মিনিট। ভাই আর একটা কারো প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন থাকলে একটু চ্যাট বক্সে লিখে দিই। হ্যাঁ, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি আসছি, একটু চ্যাট বক্সে বলে দিই। ওকে। ওকে, কোশ্চেনটা একটু নেই। কার কোশ্চেন ছিল যেন? ভোকাবুলারি শেখার সময়, ভোকাবুলারি শেখার সময় শব্দ নিয়ে কোনো পেন নিতে হবে না, আমরা জাস্ট ভোকাবুলারি শিখবো। ওকে, আমরা শব্দ ক্লিয়ার করবো, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করবো, জাস্ট আমাদের ওই স্ট্র্যাটেজি অনুযায়ী, আইপি এর যে স্ট্র্যাটেজিটা ওইটা অনুযায়ী। ওকে, সহজ। জি ভাই। আর কারো কোনো কোশ্চেন? এখনই যদি আমরা এক্সপার্ট হইতে চাই, তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, যে এখন আমি যে ওয়ার্ডটা বলবো একদম সেই রকম হবে, আমি সেরকম স্পিকার হয়ে যাব, এটা কোয়াইট ইম্পসিবল। আমারও আয়াস করতে 4 মাস সময় লাগছে। সো প্রথম দিকে আমিও রিডিং এ 15 পাইতাম, 40 আয়াসে যে রিডিং দিয়ে দিতাম, বাট আলটিমেটলি স্কোর তো ভালো হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসে আগাইতে হবে। ওকে, প্রথমেই আমি একদম এক্সপার্ট হইতে যাবো না, তাহলে ফার্স্ট হয়ে যাবো যে হচ্ছে না কেন। তো আমার 2-3 মাস এটার সাথে লেগে থাকতে হবে, পরে আমি একটা কম্পাউন্ড ইফেক্ট পাবো। দেখবো কিভাবে অটোমেটিক্যালি আমার স্কোরটা বুস্ট হচ্ছে, এটাকে বলা হয় কম্পাউন্ড ইফেক্ট। কম্পাউন্ড ইফেক্ট একটা বই পড়ছিলাম, বইটা অনেক সুন্দর।
বইটাতে বলা ছিল আমি যদি অল্প থেকে শুরু করি, আস্তে আস্তে করে আমি আগাবো, আস্তে আস্তে করে আগাইতে আগাইতে লাস্টের দিকে আমার আগানোটা অনেক বাড়বে, তখন আস্তে আস্তে আমি এভাবে উঠবো। বাট আমি যদি প্রথমেই উঠতে চাই, আমি পড়ে যাব, তখন আমার লেভেলটা এরকম থাকবে না। তো এইগুলো হচ্ছে বিষয়, আমি কম্পাউন্ড ইফেক্টটা ফলো করার ট্রাই করব, যে আমি আস্তে আস্তে করে আগাতে থাকবো, আস্তে আস্তে আমার লেভেলটা অনেক দূরে বাড়বে। কিন্তু আমি প্রথমে উপরে উঠলাম, আমি ফল করবো, তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে লেভেলটা সমান হয়ে যাবে। ওকে, এইগুলো হচ্ছে ইস্যু। পড়ালেখার ক্ষেত্রে এটা খেয়াল রাখবো, কম্পাউন্ড ইফেক্ট আমাদের এখানে ফালাইতে হবে, তাহলে আলটিমেটলি লাস্টের দিকে খুব তাড়াতাড়ি বুস্ট করতে পারবো। ওকে, অল রাইট, আর কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন, ফাইন। ওকে, আমরা একটু স্পিকিং ভোকাবে যাই, হ্যাঁ। আমরা রিডিং দেখলাম, এই যে এখানে লেখা আছে লিসেনিং, রিডিং, রাইটিং। ওকে, আমরা একটু স্পিকিং নিয়ে ডিসকাস করি। ওকে, স্পিকিং ভোকাবে দেখেন এসেনশিয়াল ওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ। প্রত্যেকটা জায়গায় আমরা এখান থেকে ওয়ার্ড নিতে পারবো, প্রত্যেকটা জায়গায় যে কোনো রকম গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়ে আমরা যদি ভোকাব ইউজ করতে চাই, এখান থেকে কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে একদম ইউনিভার্সাল। এক্সপোজড, এক্সপায়ারি ডেট, এগুলো হচ্ছে প্যারাফ্রেজিং টাইপের ওয়ার্ড, এগুলো শিখে ফেলে যে কোনো জায়গায় আমরা ইউটিলাইজ করে ফেলতে পারবো। এখানে দেখেন কিছু ওয়ার্ড দেওয়া আছে, তারপরে টপিক স্পেসিফিক ভোকাবে যাওয়া হয়েছে C2 লেভেল। এটা C2, এটা মানে হচ্ছে অনেক অ্যাডভান্স ওয়ার্ড, অনেক অ্যাডভান্স। আইএলটিএস এ যারা 9 পায় বা 8.5 অথবা 9 এরকম যারা পায়, তাদেরকে বলা হয় C2 লেভেলের ইউজার। যারা হচ্ছে 8 পায়, 7 to 8 পায়, তারা হচ্ছে C1 লেভেলের ইউজার, এরকম লেভেল থাকে আর কি। সো এটা হচ্ছে C2 লেভেল। 8.5, 9 স্কোরার যারা, তাদের হচ্ছে ভোকাব রেঞ্জটা অনেক অ্যাডভান্স থাকে। তো এরকম ভোকাব ন্যাচারালি যদি ইউজ করতে পারি তাহলে খুব ভালো হবে। তো এখানে কিছু কিছু জায়গায় দেওয়া আছে যেগুলো C2 লেভেলের, ওগুলো পড়ার ট্রাই করবেন। এসেনশিয়াল ভোকাব গুলো আমরা এখান থেকে শিখে ফেলবো, তারপরে মেবি টপিকে চলে যাবে। হ্যাঁ, এই যে টপিক চলে আসছে, ফুড নিয়ে কথাবার্তা বলা আছে এখানে। ডাইন ইন মানে কি? যেমন রেস্টুরেন্টে গেলে বলে, স্যার আপনি কি ডাইন ইন করবেন?" তখন এরকম বলে কিন্তু। হুম, তো তখন কিন্তু মানে বুঝতে হবে যে হ্যাঁ, আমি ডাইনিং এর কথা বলছি, তাহলে কি আমি বাসায় খাবো বা এরকম কিছুর কথা আমি বলছে। আহ সেই রকম করে আমাদের বুঝে নিতে হবে যে আহ, কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা যায়। ওকে, তো ডাইনিং এরও অনেক কনটেক্সট আছে, কিছু ক্ষেত্রে এটা রেস্টুরেন্টে খাওয়া বোঝায় বা যেখানে আছেন সেখানে বসে খাওয়া বোঝায়, কিছু ক্ষেত্রে বাসায় খাওয়া বোঝায়। সো ওগুলো হচ্ছে কখন বুঝবো, যখন একটু লিসেনিং শুনবো কন্টিনিউয়াসলি, তখন বুঝবো। তারপরে ফ্রেন্ড রিলেটেড ভোকাব আছে, ফ্রেন্ডকে আমরা যদি ডেসক্রাইব করতে চাই। স্পোর্টস রিলেটেড ভোকাব আছে। টপিক স্পেসিফিক ভোকাব, এই লাইনটা এই জন্য আমি ইউজ করছি। ওকে, আচ্ছা। সো আমাদের এই যে টপিক গুলা গেল, 4টা মডিউল, 4টা মডিউলে এই টপিক স্পেসিফিক ভোকাব গুলো আমি, যদি আমি একটা মেন্টাল ম্যাপ করি যে লিসেনিং এর জন্য আমি ডেইলি 20টা শিখবো, রিডিং এর জন্য আমি 10টা, রাইটিং এর জন্য 10টা, স্পিকিং এর জন্য 10টা। 10টা করে আপনি শিখতে থাকেন, আপনি তো টোটাল সময় পাবেন আইএলটিএস এর জন্য 5 মাস। 3 মাস এইখানে, ওইখানে 2 মাস। তো 5 মাসে আমার সময় আছে 150 দিন। 150 দিনে যদি আমি 40টা করে শিখি, আমার কতটা হয় হিসাব আছে? 4 15 60, 0 0 6,000 শিখতে পারবো। এনে তো আছে মনে হয় কত, 3,000 বা 4,000। 40টা ভোকাব শেখা কি এখন খুব বেশি কষ্টর? ডিফিকাল্ট না কিন্তু। ওকে, জাস্ট যদি শুরু করে ফেলি দেখবেন এইটার যে ইফেক্ট পড়বে, আসলে এতগুলা শেখাও লাগে না। আমি কিন্তু পুরো পিডিএফ শেষ করতে পারি নাই, বাট যদি শেষ করতে পারেন আপনি 8+, 8+ স্কোর করতে পারবেন আইএলটিএস, গ্যারান্টি একদম। আমি 60% শেষ করছিলাম, পরে আমার আর এনার্জিতে কুলায় নাই যে এত ভোকাব আমি শিখবো, কিভাবে পসিবল। ওকে, ভোকাব নিয়ে ডিসকাশন হয়ে গেল। আজকে থেকে ভোকাব কিভাবে পড়া শুরু করবো বুঝছি আমরা। কারো কোনো কনফিউশন ভোকাবুলারি নিয়ে? কই থেকে পড়বো, কি পড়বো না পড়বো, আমি এই 4টা পিডিএফ দিয়ে দিব। 4টা পিডিএফ ভালো করে, যদি যারা অনলাইনে পড়তে না পারি তারা পিডিএফ প্রিন্ট করে পড়বো, আর যারা পড়তে পারি তারা তো ফোনেই পড়ে ফেলবো বা সিনোনিম দেখে দেখে আরো ভালোভাবে পড়তে পারবো।
কারো কোনো কনফিউশন ভোকাবুলারি লিস্ট নিয়ে? ভাই তাহলে হুম। আমরা হচ্ছে আজকে থেকে বেসিক আমাদের প্রথম পড়াশোনা শুরু হবে হচ্ছে ভোকাবুলারি নিয়ে, তাই তো? হ্যাঁ, ভোকাব থেকে আমাদের পড়া শুরু হবে, জার্নি শুরু হবে। এটা কি রিডিং না হচ্ছে রাইটিং এর ভোকাব দিয়ে ভাই? ও, আমি বলছি একটু আগে আদিব যে 4টা মডিউল, লিসেনিং এর 10টা শিখবো, রিডিং এর 10টা, রাইটিং এর 10টা, স্পিকিং এর 10টা। ও হ্যাঁ 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 হ্যাঁ। 4টা মডিউল, হ্যাঁ, 4টা মডিউলে 10টা করে 40টা ভোকাব এখন থেকে, কারণ এখন আমাদের চাপ কম, এখন আমি 40টা শিখতে পারবো, কোনো ব্যাপার হবে না। তাহলে কি ভাই আপনি পিডিএফ গুলো আলাদা দিয়ে দিবেন? হ্যাঁ, মানে আমি পিডিএফ গুলো, বলতে হ্যাঁ হ্যাঁ, পিডিএফ গুলো আমি ও গ্রুপে দিয়ে দিব আজকে হচ্ছে ওই যে শুধু পেইড মেম্বাররা থাকবে তো আজকে থেকে, তো তখন আমি বুঝতে তোমাদের সাথে পারছি। শেয়ার করে দিব, তখন তোমরা পেয়ে যাবে আর কি। আমি এই জন্যই দিতে পারতেছিলাম না এতদিন। আচ্ছা এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ভোকাবুলারি কিভাবে শুরু করব আজকে থেকে, এটা বলে দিলাম। আর ফোনেটিক্স এর ব্যাপারগুলো আমি আমি একটু বলবো যে ফোনেটিক্সটা আমি একটু পরে যাব, আমি নেক্সট ক্লাসে যাব ফোনেটিক্স এর ডিসকাশনে। আর হচ্ছে গ্রামারের যে পিডিএফ গুলা, এগুলা হচ্ছে এখন দিয়ে কোনো লাভ নাই, এটা আমি প্রত্যেকটা ক্লাসে এখন থেকে কিছু গ্রামারের বিষয় দেখাবো, প্রত্যেকটা ক্লাসে গ্রামার থাকবে। আর আমাদের ইংলিশে স্পিকিং থাকবে, প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু স্পিকিং থাকবে। ভোকাবুলারি গুলো আমি একটু সবাইকে আস্ক করবো যে কে কেমন পড়তেছে বা কে কি পড়ছে বললে আমি ওখান থেকে একটু ধরার ট্রাই করব। আর ইংলিশে স্পিকিং থাকবে প্রতি ক্লাসে লিস্ট 1 মিনিট হইলেও, সবাই ইংলিশে কথা বলবে 1 মিনিট বা 2 মিনিট হইলেও। কারণ বেশি তো হচ্ছে স্পোকেন ইংলিশ, স্পোকেনটা ক্লিয়ার করতে হবে আমার। আহ, ভুল ত্রুটি যেভাবে আমরা আইএলটিএস স্পিকিং এ, আমি আইএলটিএস এর মক টেস্ট নিতাম ডেইলি 10টা 12টা করে অনলাইন অফলাইন মিলায়া, সো ভুলগুলো ধরতে ধরতে এখন অভ্যাস হয়ে গেছে, বা বুঝি কি কোন ক্যান্ডিডেট কি কি ভুল করছে, আমি নোট করে রাখছি। আজকে যারা যারা কথা বলছে সবারই ভুল ছিল কিছু, কিন্তু আমি আজকে প্রথম ক্লাস দেখে বলি নাই। আজকে আমি একটা কাজ দেবো, সেটা হচ্ছে রেকর্ডিংটা শুনে নিজেদের ভুল আইডেন্টিফাই করব। যেমন আদিব কথা বলছে, আমার ক্লিয়ারলি মনে আছে আদিবের কি ঝামেলা হয়েছে বা কিভাবে বললে সুন্দর হইতো। সোহাদ কথা বলছে, সো আমি জানি কোথায় কোথায় ঝামেলা হয়েছে, তো আমি পরের ক্লাস থেকে ঝামেলাগুলো ধরে ধরে ডিসকাশন করব, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একদম। বাট প্রথম ক্লাসের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে নিজেরা বের করবেন যে আপনার স্পিচটা আপনি শুনে দেখবেন আসলে আমার কাছে কেমন লাগে, বা আমি কোন জিনিসটা কিভাবে বললে আরো সুন্দর হইতো। ওকে, অল রাইট। এখন আমি একটু গ্রামারটা নিয়ে বলি, গ্রামারে কি কি থাকবে। গ্রামারে এই যে এই কয়টা পিডিএফ, সাফিক্স প্রেফিক্সটা তেমন দরকার নাই। টেন্স, টেন্স, হ্যাঁ, টেন্স, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, সেন্টেন্স, সেন্টেন্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইটা প্রনাউন্সিয়েশনের মাস্টার ক্লাস, এটা অন্য একটা পিডিএফ। প্যারাফ্রেজিংটা দেখাবো, লিঙ্কার্স, হাওয়েভারের কিছু ফাংশন, কানেক্টরস, কানেক্টরস এর মধ্যে হাওয়েভার, আর কন্ডিশনাল সেন্টেন্স। টোটাল এখানে আছে 6টা, যদিও পিডিএফ গুলো একটু বড়, মানে বড় দেখে একটা হচ্ছে বড় এই জন্য একটু ভেঙে আলাদা করছি, বা একটা একটু সিগনিফিকেন্ট এই জন্য এটাকে একটু আলাদা রাখছি। হাওয়েভার আর সেন্টেন্স কানেক্টরস একটার মধ্যে, হাওয়েভার একটা কানেক্টর। ওকে, তো এই জন্য এটাকে একটু আলাদা করা। প্রোনাউন্সিয়েশনটা বাদ, এটা এখানে ঢুকে পড়ছে সামহাও। সো আমাদের কয়টা হইলো এখানে, একটা সাফিক্স প্রিফিক্সও বাদ, এটা একদম বাচ্চাদের একটা টপিক। একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা। হ্যাঁ, 6টা কিংবা 7টা আমি দেখাবো। এই 6-7টা হচ্ছে আমাদের পর পর ক্লাসে থাকবে, প্রতি ক্লাসে একটু গ্রামার, একটু ভোকাবুলারি ধরা হবে, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস হবে, আর হচ্ছে ইংলিশে একটু স্পিকিং। যদি এটা টানা 1 মাস করি, দেখেন কোন লেভেলে চলে যাবে, কারণ ভুলগুলো এখানে আপনারা ধরতে পারতেছেন, হ্যাঁ আমার স্পিচে এই ভুল আছে। ডিবেটের টপিক থাকবে রেগুলারলি, আমরা বিভিন্ন টপিকে ডিবেট করব, আমরা একটু রোল প্লে করব যে এরকম হইলে আমি কি কথা বলতাম। সেইগুলো যখন করবো অটোমেটিক্যালি আমাদের লেভেল অনেক ইমপ্রুভমেন্ট আসবে, আমাদের ইংলিশ লেভেলে। ফাইন, এখন ভোকাবুলারি, ফনেটিক্স, তারপরে গ্রামার, 3টা জিনিস বুঝলাম কিভাবে আগাবো। এখন আমি একটু প্রি আইএলটিএস নিয়ে কথা বলবো। প্রি আইএলটিএস, স্পোকেন ইংলিশে কারো কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন, বুঝি নাই এরকম কিছু? ওকে, নো কোশ্চেন। প্রি আইএলটিএস নিয়ে একটু ডিসকাশন করি। আইএলটিএস এ যেহেতু আমি বলে রাখছিলাম 4টা মডিউল, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, 4টা মডিউল আছে। এখন 100%-এর মধ্যে আমরা 20-30% ভালো করে দেখবো। ওকে, ভালো করে দেখবো এখানে। লিসেনিং এর লিসেনিং এর পার্ট 1,
4টা পার্ট থাকে লিসেনিং এ, হ্যাঁ। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 4টা পার্ট থাকে। 40টা প্রশ্ন থাকে। 40টা প্রশ্নে আমাদের আনসার করতে হবে। কেমন কোশ্চেন কেমন আনসার করতে হবে এইটার জন্য পুরো আইএলটিএস এর একটা ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডিং আমি আজকে দিয়ে দিব। আইএলটিএস এ কেমন কোশ্চেন আছে যদি আমাদের দরকার নেই আমি দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আচ্ছা এরকম এরকম ভাবে আইএলটিএস টা হয় আর কি। তখন আমাদের অবজেক্টিভ ক্লিয়ার থাকলে আমাদের পড়ালেখা করতে সুবিধা হবে। তো এই যে 4টা পার্ট আছে, এই 4টা পার্টের দুইটা দুইটা নিয়ে আমরা এই প্রি আইএলটিএস এর ডিসকাস করব। দুইটাতে কিভাবে ইমপ্রুভমেন্ট আনা যায়। রিডিং এ আমাদের 3টা প্যাসেজ থাকে। আর পি দিয়ে আমি রিডিং প্যাসেজ মেন করি। রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3। রিডিং এ আমাদের কোশ্চেন থাকে সেম 40টা। রিডিং প্যাসেজ 1 এ 13টা কোশ্চেন, 2 তে 13টা কোশ্চেন, 3 তে নর্মালি 14টা কোশ্চেন করে। সো 40টা। এখানে আমরা রিডিং প্যাসেজ 1টা ভালোভাবে দেখব। রিডিং প্যাসেজটার ফাংশন বুঝবো। প্যাসেজ ফাংশন অনেক জটিল একটা বিষয়। এই ক্লাসটা এই ক্লাসটার সময় অনেক ফান লাগবে আর কি, যে বড় একটা লাইন, একটা প্যারার অনেক বড় লাইন, কিন্তু এইটা আসলে মিনিংটা একটা মাত্র ওয়ার্ডে মিনিংটা বলা। ওই যে দেখা যাচ্ছে হাওয়েভার, হাওয়েভারের ফাংশন দিয়ে একটা 3টা 4টা লাইন বোঝা যায়। ক্যান ইউ বিলিভ? সো রিডিং এর বিষয়গুলো এরকম। এই ফাংশনটা প্যাসেজ 1 এ কিভাবে কাজ করে এগুলো দেখাবো। কোশ্চেন প্যাটার্ন, কত রকম কোশ্চেন আছে সব এই রেকর্ডিং ক্লাসের মধ্যে আছে, এটা একটু দেখে ফেলবেন সবাই। যদি লাগে, এটা না দেখলেও সমস্যা নাই। যদি আপনি চান যে না আইএলটিএসটাও আমি একটু বুঝবো ভালো করে, এটার ভিতরে কি কি আছে, আইএলটিএস এর যখন কোর্স শুরু হবে বুঝাই তো দেওয়া হবে, কিন্তু কেউ যদি অগ্রিম বুঝতে চান, অ্যাডভান্স থাকতে চান, দেখে ফেলতে পারেন, আমি দিয়ে দিব এজ ইউ উইশ। সো রিডিং এর ক্লাসে আমি হচ্ছে আর্টিকেলের ফাংশন বোঝাবো, কিভাবে একটা আর্টিকেল কাজ করে, একটা আর্টিকেলের মধ্যে লিঙ্কার কিভাবে কাজ করে, সেন্স দিয়ে কিভাবে একটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়, কি দুইটা কমার মাঝে কিছু থাকলে এটা কিভাবে বাদ দিয়ে পড়া লাগে, পরে আবার ঘুরে এটাতে ফিরে আসা লাগে। এই জিনিসগুলো নিয়ে আলাদা ডিসকাশন থাকবে। তারপরে রাইটিং এ রাইটিং এ বাংলাদেশের গ্লোবাল স্কোর 5 আইএলটিএস এ, ক্যান ইউ বিলিভ, অনেক কম। রাইটিংটা আমি একটু জোর দিব প্রি আইএলটিএস এর ব্যাচটাতে, কারণ রাইটিং ইমপ্রুভমেন্ট হতে সময় লাগে। রাইটিং এ আমাদের টাস্ক থাকে, ভিন্ন রকম টাস্ক থাকে, এক একটা আলাদা আলাদা। যেমন লিসেনিং রিডিং এ কোশ্চেন থাকে, রাইটিং এ হচ্ছে আমাদের 2টা কোশ্চেন থাকে। ওকে, 2টা কোশ্চেন। 2টা কোশ্চেনে একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2, এরকম আমাদের 2টা কোশ্চেন থাকবে। টাস্ক 1-এ আমাদের লিখতে হবে 150 ওয়ার্ড। 150 ওয়ার্ড অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট 150 ওয়ার্ড। এটা আমাদের একটা গ্রাফ দিবে, গ্রাফ দিয়ে বলবে গ্রাফকে ডেসক্রাইব করো। সো এটা আমাদের 150 ওয়ার্ড অ্যাটলিস্ট, মানে 150 প্লাস লিখতে হবে। টাস্ক 2-তে 250 প্লাস লিখতে হবে। এখানে আমাদের আর্গুমেন্ট আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্ট থাকবে। একটা টপিক দিবে, তুমি কি এগ্রি করো না ডিসএগ্রি করো, এরকম ভাবে বিভিন্ন রকম আর্গুমেন্টাম এসে আমাদের থাকবে। টাস্ক 1, টাস্ক 2। সো এরকম ভাবে যখন আমাদের থাকবে তখন আমাদের কিভাবে লিখতে হবে, এইখানে একটা ফর্মাল রাইটিং এর স্ট্রাকচার কি, স্ট্রাকচার আমরা জানি না, আহ, জানার কথাও না, কারণ এইভাবে কখনো লিখিনি আমরা। যেমন টপিক সেন্টেন্স থাকে, পরে এক্সপ্লেনেশন বা ডেভেলপমেন্ট বলা হয়। যে কোনো একটা টপিকে কথা বলে এটা ডেভেলপমেন্ট দরকার হয়, তারপরে এক্সাম্পল। এই জিনিসটাকে বলা হয় কোহিয়ারেন্স, যেখানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি স্কোর কমে, কিন্তু তারা জানে না, তারা ভাবে আমরা তো ভোকাব জানি না। কিন্তু আসলে কাহিনী এটা না, কাহিনী হচ্ছে কোহিয়ারেন্স। কোহিয়ারেন্স মানে হচ্ছে লজিক্যাল ফ্লো। একটা কথা লজিক্যাল ফ্লো কেমন, কিভাবে একটা কথা হয়, কিভাবে একটা এসে লিখতে হয়, এই স্ট্রাকচার গুলো না জানার কারণে বাংলাদেশিরা স্কোর অনেক কম পায়। এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম। রাইটিং এ আপনার দেখবেন যে কোনো জায়গায় বলে নো ব্যান্ড লেস দেন 6, আইএলটিএস 6 কোনো ব্যান্ডের নিচে পাওয়া যাবে না, তাহলে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আর ওভারঅল 6.5, 6.5টা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কোর। যে কোনো জায়গায় অ্যাপ্লাইয়ের জন্য আপনি যদি 6.5 পান, আপনার কোনো জায়গায় তাকাতে হবে না। আইএলটিএস বিশ্বের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এক্সেপ্ট হার্ভার্ড, অক্সফোর্ড, ওইগুলা আইভি লিগ যেগুলো আছে ওইগুলা বাদে, ওইগুলাতে 7 ক্রাইটেরিয়া থাকে মাঝে মাঝে। আচ্ছা, ওকে। সো রাইটিং আমি রাইটিংটা একটু ভালো করে দেখাবো। রাইটিং হচ্ছে টুকটাক বডি প্যারাগ্রাফ লেখাবো। মানে বডি প্যারাগ্রাফ বলতে একটা এসের মধ্যে চারটা প্যারা থাকে, দুইটাকে বলা হয় বডি প্যারাগ্রাফ। প্রিয়া যখন ঢুকবো তখন আমি এগুলো নিয়ে ডিসকাস করবো। ফাইন। সো লিসেনিং রিডিং রাইটিং 3টা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলি, যে কি করবো প্রিয়া বুঝি নাই, বা আগামাথা সব গোলা যাচ্ছে।
Any confusion or any question? No question. Okay. আচ্ছা, এখন আমরা স্পিকিং নিয়ে একটু ডিসকাস করি। স্পিকিং নিয়ে আমাদের ডেইলি ক্লাস থাকবে, এটা প্রি আইএলটিএস এর অন্তর্ভুক্ত না। প্রি আইএলটিএস প্লাস স্পোকেন যতদিন আমরা একসাথে থাকি, ডেইলি আমাদের কনভারসেশন থাকবে স্পিকিং এ। এটা ডিবেট হইতে পারে, এটা এক্সটেম্পোর স্পিচ হইতে পারে, যে কোনো কিছু এটা হইতে পারে। সো আমাদের স্পিকিং নিয়ে সবচেয়ে বেশি জোর থাকবে, কারণ ইংলিশে কথা বলাটা অনেক বেশি দরকার আমাদের। যদি স্পিকিংটা ভালো থাকে, দেখেন আমি স্পিকিং এ যদি আমি 7 রাখতে পারি, 7.5 রাখতে পারি, আমার প্রেশার অনেক কমে গেল। ইন কেস রাইটিং আমি 6 বা 6.5, 6 যদি পাই, ধরলাম 6 তো দরকার, 6 পাই, আমি যদি লিসেনিং রিডিং এ 7 রাখি, আমার ওভারঅল 7 চলে আসবে। বাট মানুষ রাইটিং আর স্পিকিং এ ধরা খায়, রিডিং এও অনেকে ধরা খায়, ধরা খেয়ে আলটিমেটলি 6 এই বাউন্ডারিটা পার হতে পারে না। বাট স্পিকিং যদি ভালো রাখা যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাউন্ডারিটা ক্রস করা যায়। কারণ আপনি ধরলেন লিসেনিং রিডিং এ 7 আছে, ওকে, 7 আছে, আর রাইটিং এ আপনার 6, স্পিকিং এ আপনার 6 এসে পড়লো ইন কেস, তাহলে আপনার ওভারঅল স্কোর আসবে কত? 6.5। 6.5 চলে আসবে। এটা ব্রেনস্কোর ক্যালকুলেটর মুখস্থ হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই হচ্ছে কাহিনী। এখন আমি যদি স্পিকিং এ 6.5 পাই, ফর এক্সাম্পল লিসেনিং এ আমি 7, রিডিং এ আমি 7, রাইটিং এ আমি 6, স্পিকিং এ 6.5, এরকম যদি পাই, তারপরও আমার 6.5 আসবে। বাট আমি যদি স্পিকিং এ 6.5 এর জায়গায় 7 পাই, ওকে, আমি যদি এখানে 7 গেইন করতে পারি, তাহলে আমার ওভারঅল 7 চলে আসবে। জাস্ট 4টা যোগ দিবেন, 4টা স্কোর যোগ দিবেন, ধরেন 4টা স্কোর যোগ দিলে 28 হইলো, 4 দিয়ে ভাগ দিবেন, আসবে 7। এখন আমার যদি 6.7 আসে, তাহলে আমার ওভারঅল 7 দিয়ে দিবে। 6.6 যদি আসে, ওভারঅল আমার 6.5 দিয়ে দিবে। এরকম আমরা ছোটবেলায় যেভাবে করতাম আর কি, অনুপাতের মতো। এই জন্য বলি স্পিকিং এ 7 রাখার ট্রাই করবেন, আপনার রাইটিং এ 6 এর কম পাওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, সো ওভারঅল 7 রাখতে চাইলে স্পিকিং এ 7 দরকার, এট এনি কস্ট। আচ্ছা, ওকে, সো প্রি আইএলটিএস নিয়ে এই এই হচ্ছে ওভারঅল ডিসকাশন, যা যা আমরা করব। আমাদের প্রি আইএলটিএস এর ক্লাস হবে 12টা ক্লাস, 4টা মডিউল, তিনটা তিনটা করে ভাগ করা। ওইগুলো আমি দেখাই দিব। প্রত্যেকটা মডিউলের কিছু জিনিস আমি ধরাই দিলে হবে কি, বাকি যে 1 মাস এক্সাম হবে, এই এক্সামটা আমি আপনার নিজে নিজে পড়তে থাকবেন, নিজে নিজে পড়বেন। নিজে নিজে পড়ে কিন্তু মোটামুটি অ্যাডভান্স হয়ে গেলে, আমি যখন মেইন অ্যানালিসিস কোর্সটা শুরু করবো, তখন দেখবেন কি অন্যদের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, বা আমার পড়াগুলো ধরতে অনেক ইজি লাগতেছে। বিষয়গুলো এরকমই, এইভাবে মানুষ আগায় যায়। ওকে, সো ওভারঅল আজকে যা যা অবজেক্টিভ ছিল, এগুলো নিয়ে ডিসকাস করার ছিল। এখন আমি একটু কোশ্চেন নিব ওভারঅল সবকিছু মিলায়, যে আপনার কোনো একটা স্পেসিফিক প্রবলেম, সবার একটু প্রবলেম শুনবো, যে ভাই আমার এই জায়গাটা অনেক বেশি প্রবলেম, আমি এটা বুঝি না, বা এই জিনিসটা, এগুলো আমি জানলে হবে কি আমার জন্য একটু ইজি হবে আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করা, কারণ সবারই একটা নামে একটা এক্সেল শিট আছে, কে কেমন পারফর্ম করে এগুলো সব এখানে থাকবে। ওকে, স্যার প্রত্যেকে একটু প্রবলেম গুলো একটু বলি, যে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝতে পারছি। ওকে, একটু আনমিউট করে বলে ফেলি। ভাইয়া, আমার সবচেয়ে বেশি যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমার রাইটিং এ। হুম, আর তার মধ্যে আরো বেশি প্রবলেম রাইটিং এর ক্ষেত্রে যেটা হয় যে ওই যে মানে আমার মানে বানান খুব বেশি ভুল হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আহ, একটু আগেও হচ্ছে আপনি যে বানানটা লিখতে দিচ্ছেন, আমার ওটা মানে হুম। ভ্যাকিউমটা আমার ভুল হয়েছে, মানে এরকম আর কি, যে মানে এ আচ্ছা, আচ্ছা, ই এই জিনিস, এই টাইপের জিনিসগুলা নিয়ে আমি খুব মানে ঝামেলায় পড়ি। আবার আচ্ছা, এদিক আচ্ছা। থেকে লিসেনিং এর ক্ষেত্রে আহ হয়তো বা একটু আমি বলবো যে রাইটিং এর চেয়ে বা স্পিকিং এর চেয়ে আমার লিসেনিং এর অবস্থাটা একটু ভালো। আচ্ছা, তার কারণ হচ্ছে যে মুভি টুভি দেখা বা এটা সেটা, কারণ মানে আমি অ্যাকচুয়ালি নেটিভ স্পিকারদের এটা মানে কিছুটা বুঝতে পারি আর কি, একদমই হুম, ভাষা হুম, ভাষা হুম, হুম। লাগে। আর তারপরে থাকে হচ্ছে যে স্পিকিং স্পিকিং এর হুম, ক্ষেত্রে হচ্ছে যে আমার যেটা ঝামেলা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভুলটা অনেক বেশি হয়।
কোনটার পরে কোনটা আসবে আর কোনটার পরে কোনটা বসাইলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা আমার ঠিকঠাক হয় না। তো দেখা যাচ্ছে যে এই তো মোটামুটি ব্যাপারগুলো এরকমই আসলে। তাহলে আমার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে ঝামেলা রাইটিং এ, স্পিকিং এ, আর হচ্ছে যে আরেকটা কি জানি আছে, মানে আমি জাস্ট হচ্ছে যে লিসেনিং এ মোটামুটি আমার একটু অবস্থাটা ভালো, বাদ হুম বাকি হুম সবই হুম। খারাপ অবস্থা। বুঝতে পারছি, বুঝতে পারছি, ওকে। আচ্ছা, খারাপ থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমরা একসাথে হইছি, সেই জন্য ওইটা ওইটা নর্মাল বিষয় আর কি। যেহেতু স্পেলিং এর সমস্যাটা একটু বেশি হচ্ছে, যেইটা সমস্যা বেশি হবে এইটার উপর ফোকাস বাড়াইতে হবে। কাহিনী হচ্ছে এটা, ইমপ্রুভমেন্টের বেসিক একটা ফাংশন হচ্ছে এটা। যেমন আমার হুম প্রবলেম হয়তো কি, আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার রিডিং এ প্রবলেম হতো। কারণ আগে তো কখনো ইউনিভার্সিটি লাইফে বা কোথাও এত বড় বড় আর্টিকেল পড়ি নাই। আইএলটিএস এ যেই রকম রিডিং প্যাসেজ অ্যাপ্রোচ করা লাগতো, এখন রিডিং এ বুঝতাম না। প্রথম টেস্টে মেবি 14 না 15 পাইছি। এখন এটা তো মহা সমস্যা, আমি খুব ফ্রাস্ট্রেট হয়ে গেছি। তো তখন আমার কেউ বইলা দেয় নাই যে আগে স্কিল ডেভেলপ, আর্টিকেল পড়ো, তারপরে রিডিং হুম টেস্ট দাও। আমি গাধার মতো অনেক টেস্ট দিছি। টেস্ট দিয়ে দেখি আমি একবার 15, একবার 16, একবার 18, আর একবার 13। হুম হুম তখন আমি তখন একজন আমাকে বলছিল তুমি আগে স্কিল নিয়ে কাজ করো, আর্টিকেল ডেভেলপ, আর্টিকেল পড়ো অনেক বেশি, ভোকাব জানো, তখন তোমার প্যাসেজ লাগবে একদম ইজি পানির মতো। তারপরে আমি হচ্ছে রিডিং টেস্ট দেওয়া বাদ দিছি, আমি আর্টিকেল আর্টিকেল পড়া শুরু করছি। আমি আর্টিকেল পড়ছি টোটাল 80টা সেই দিনের পর থেকে। আমি আর্টিকেলের প্রত্যেকটা 3টা আর্টিকেল, আমি জানি না আমি এটা কারো কাছে আছে কিনা বা কেউ এইভাবে আর্টিকেল পড়ছে কিনা। রিডিং এ বাংলাদেশের এভারেজ কিন্তু অনেক কম, জানেন আদিব এটা? আইএসসি রিডিং, না। আইএসসি রিডিং এ কিন্তু বাংলাদেশের এভারেজ হচ্ছে 5.5, 5.3 অ্যাকচুয়ালি। আচ্ছা, কেমব্রিজ স্ট্যান্ডার্ড একটা আর্টিকেল, 20টা আর্টিকেল দেওয়া আছে এখানে, 800 থেকে 1100 ওয়ার্ডের মধ্যে। আমি এখনই দেখাচ্ছি এগুলো, এগুলো সব আমার প্রিপারেশনের টাইমে আমি এগুলো নিয়ে প্রিপারেশন নিছি, এগুলো নিয়ে আমি যুদ্ধে নামছিলাম। আরেকটা এওন একটা ম্যাগাজিন আছে, এই ম্যাগাজিন থেকে আমি আর্টিকেল কপি করতাম। আর্টিকেল এওন 2 নামে সেভ করা, এখানে আছে 10টা আর্টিকেল, এগুলো হচ্ছে 2000 বলবো আমি, 2000 থেকে 3000 ওয়ার্ডের 10টা আর্টিকেল এগুলা। তারপরে 3 নম্বরে আমি আসছিলাম, সবচেয়ে বড় বড় আর্টিকেল পড়তাম। এওন ম্যাগাজিনটা ওয়ার্ল্ড এখন সবচেয়ে প্রাইমারি, বা এটা কি বলবো আমি, প্রিমিয়াম, সরি প্রাইমারি না, প্রিমিয়াম, প্রিমিয়াম একটা ওয়েবসাইট যেখানে কিনা ফ্রি দিয়ে থাকে ওরা। এটা কিছুদিন পরে এটা পেড করে ফেলবে। সো এওনের নাম্বার 1 যেটা, এখানে 10টা আর্টিকেল আছে, এগুলা 5 থেকে 7000 ওয়ার্ডের, 30-40 পৃষ্ঠার, এগুলো আমি পড়ে ফেলছি। যেখানে আমার রিডিং এ 15 আসতো, বা রিডিং এ আমার 4 আসতো, সেখানে আমার মেইন এক্সামে 8.5 আসছে রিডিং এ, আউট অফ 9। সো জাস্ট আমি এই জায়গায় প্রবলেমে পড়ছি, এই জন্য এটাতে আমি ফোকাস করছিলাম বেশি। আমি যদি সবগুলোর প্রবলেমে পড়তাম, আমি কিন্তু সবগুলোতে ফোকাস করতাম হয়তো বেশি। এইটাতে বেশি পড়ছি, আমার এটা নিয়ে ভয় লাগতো, আমি এটাতে ফোকাস করছি বেশি। এই জন্য আমার এইটা মানে একদম বাউন্ডারি ক্রস করে ফেলছে। আমি আমি জীবনে ভাবি না 8.5 আসবে রিডিং এ। এটা বিয়ন্ড এক্সপেকটেশন আদিব। ওকে, বোঝা গেছে আদিব? যেখানে প্রবলেমে বুঝতে পড়বো, পারছি। যেখানে হ্যাঁ, প্রবলেমে পড়বো, ওইটার ফোকাস বাড়াইতে হবে অনেক বেশি। এই যে যে 3টার কথা বললাম, আর্টিকেল এখন ভাইয়া শর্ট। এই যে আমি যেমন ওইটা সম্পর্কে জানি এই জন্য বলতে পারতেছি, কারণ কি এখন ভিতরে ঢুকলে তো আরো কত প্রবলেম বের হবে। হ্যাঁ হ্যাঁ, এই তখন জন্যই দেখা যাচ্ছে এই যে জন্যই আর কি, এই যে যখন স্পিকিংটা যখন কথা বলবেন রেগুলারলি প্রবলেম ধরা পড়বে, তখন আমি গ্রামারের ক্লাসগুলো যখন করাবো তখন এই প্রবলেমগুলো ক্লিয়ার হবে। এখন আমি যদি ফার্স্ট ক্লাসেই এক্সপেক্ট করি যে হোয়াইল এর আগে কমা দিতে হয় না পরে কমা দিতে হয়, হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স শুরু করলে কমাটা কই বসাইতে হয়, হোয়ার এর আর হোয়াইল এর পার্থক্য কি, আমি যদি এইগুলো এক্সপেক্ট করি ফার্স্ট ক্লাসে এসে আমার ক্যান্ডিডেট এইগুলা জানবে, এটা আসলে বোকামি হবে। আমি জানি এখানে কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না, এটা ধৈর্য আমার আগাইতে হবে। কারণ কেউ হয়তো 10-এ 2 পাবে এখানে ওইখানে এলে, কেউ হয়তো বা 10-এ 4 পাবে, কিন্তু আমার শুরু করতে হবে 10-এ 0 পাইছে যারা, তাদের কথা মাথায় রেখে। এই জন্য আমি একদম শুরু থেকে আগাবো। এই জন্যই তো এটা ডিজাইন করা, জাস্ট 3 মাস বেসিকের উপরে। সারা জীবন যা শিখছি এই 3 মাসে ভালো কিছু শিখবো। ওকে, সব প্রবলেম গুলা বের হবে তখন যখন আমরা পড়ালেখা করব, যখন আমি এই আর্টিকেলটা ধরে ধরে বুঝাই দিব, ভেঙে ভেঙে। অ্যানথ্রোপোজেনিক, অ্যানথ্রোপোজেনিক এই জিনিসটা ফর এক্সাম্পল চোখের সামনে আইসা পড়ছে,
আমি এটা এখানে কি নিয়ে বলো আমি জানি না, তবে আমি একটা জিনিস পড়ছিলাম অ্যানথ্রোপোজেনিক, এই ওটার সাথে আমার পরিচিত আছে, অ্যানথ্রোপোজেনিক ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ এটা আমার মাথায় আছে, এই ওয়ার্ডটা এই জন্য এখানে এসে মিলে গেছে। অ্যানথ্রোপোজেনিক মানে হচ্ছে হিউম্যান মেড। ওকে, মানুষের দ্বারা যে ক্লাইমেট চেঞ্জ হয়। এখন আমি ভোকাব জানি না, আমার জন্য এইটা হয়তো বোঝা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, এইটা মানে কি? অ্যানথ্রোপোজেনিক ডেভেলপমেন্ট মানে মানুষের তৈরি যে ডেভেলপমেন্ট, এটার জন্য গ্লোবাল ওয়ার্মিংটা বাড়তেছে। কজ মানে রিজন, কোন একটা ঝামেলা হবে, এখানে ঝামেলাটাই যে বলা আছে। ওকে, এইগুলো হচ্ছে বিষয়। এই যে হাওয়েভারের ফাংশন নিয়ে আলাদা একটা পিডিএফ কিন্তু দেখাইছিলাম আমি। কেন দেখাইছিলাম? এই যে হাওয়েভার, এই হাওয়েভার থাকলে আগে কি বলে পরে কি বলে এইগুলো বোঝাবো আমি ক্রিয়ালসের ক্লাসে। বাট আগে বেসিকটা একটু ক্লিয়ার করি, গ্রামার গুলো ক্লিয়ার করি। ওকে আদিব। হ্যাঁ ভাই, ঠিক। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন বা প্রবলেম কোনো কিছু নিয়ে? তারিখ বুঝতে পারতেছো ভাইয়া? মিস্টার সজীব? জি ভাই, বুঝতে পারতেছি। ওকে, ওকে, মিস্টার সজীব। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ওকে। সো আচ্ছা, মিস্টার সজীব এখন কি ফ্রি আছেন? আপনার ইন্টারাকশনটা পাই নাই। জি 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 ভাই, আমি ফ্রি ওকে, আছি। ওকে, ওকে, প্লিজ ট্রাই। আচ্ছা, first of all, my name is Shojit. Right now, I just completed my graduation from Seven College. It's Bangla College, and right now I'm preparing for my master's degree. Hope so. I'm trying for South Korea. So let's see what happened. ওকে, ওকে, অল রাইট, ভালো ছিল। আচ্ছা, তো এখন যাই হোক, সবার পরিচয়টা পেলাম আমরা। আমাদের সামনে আগানোটা ইজি হবে এই কয়েকদিন যদি আমরা একটু ভালো করে ফোকাস থাকি। দেখবো 5 মাসের মধ্যে, জাস্ট 5 মাস, উইদিন 5 মাস আইএলটিএস দিয়ে ফেলতে পারবো। এবং আমার বিশ্বাস স্পোকেন ইংলিশ প্লাস পিএস এর ধারণাটা হয়ে গেলে আপনারা আউট পারফর্ম করবেন, খুবই ভালো করবেন আইএলটিএস এর মেইন কোর্সে। কারণ আমি আমি তো গ্যারান্টেড ব্যাচ করাইতাম আমাদের ওইখানে। আমি যে ভেন্যুতে ছিলাম, ওই ভেন্যুতে আমরা গ্যারান্টেড ব্যাচ লঞ্চ করছিলাম, 6.5 গ্যারান্টি এরকম। কোর্স না পেলে ক্যাশব্যাক, যদিও ফার্স্টে আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে, মানুষ গালি টালি দিবে হয়তো বা স্ক্যাম ট্যাম মনে হবে। পরে আমরা কোর্স প্যাটার্নটাকে এইভাবে সাজাইছি যে এইখানে হচ্ছে মানে প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিস করবে মানুষ ওইখানে বসে, বা অনলাইনে কেউ করলে অনলাইনেও করতে পারবে। কেউ যে একটা প্র্যাকটিস থাকে প্রত্যেকটা ক্লাসে, এক একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করা হয় তাদের সাথে। তো ওইভাবে যখন তাদেরকে বেসিক থেকে এই যে 6 মাস, ওইটা 6 মাসের ছিল, 6 মাস দেখানো হয়, একজন মানুষ অটোমেটিক্যালি 6.5 পাবে। আর যারা একটু ভালো ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখা শেষ, তারা আউট পারফর্ম করে একদম 7.5 চলে আসে। কারণ আপনি 5টা মাস একটা জিনিসের প্রতি শ্রম দিতেছেন, এটা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। কপাল বেশি খারাপ না থাকলে হয়ে যাবে, 7 চলে আসবে। ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাস থেকে আমরা একদম গ্রামারে চলে যাব। আমরা হচ্ছে স্পিকিং করব, স্পিকিং এর টপিক দিয়ে দেবো আমি আজকে। এগুলো নিয়ে একটু স্পিচ রেডি করার ট্রাই করব। একটা স্পিচ কিভাবে রেডি করতে হয় এইটা নিয়েও আগামীকাল ডিসকাশন থাকবে। আর আগামীকাল হচ্ছে আমি গ্রামার নিয়ে একটু কথা বলবো, আমি লিঙ্কার্সটা দেখাবো কিভাবে লিঙ্কার্স কাজ করে। ফাইবারও একটা লিঙ্কার্স, এটাতে আমি আস্তে আস্তে ঢুকবো আর ভোকাব নিজের মতো করে 10টা, প্রথম 10টা করে ফেলবো টপিক স্পেসিফিক ভোকাব, আর লিসেনিং এর প্রথম 10টা খাতায় লিখবো। আর কোন 10টা আপনি পড়ছেন অবশ্যই খাতায় লিখবেন। খাতায় লিখে আমাদের আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে সবাই সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। ওকে, প্রত্যেকে, আমি এটা দেখতে চাই, প্রত্যেকের হোমওয়ার্কটা আমি গ্রুপে দেখতে চাই, সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন। এর পাশাপাশি আমাদের তো ক্লাসগুলো চলবে রেগুলার। এখন একটা কথা, ক্লাসগুলো আমি ভাবতেছি যেহেতু রোজা চলে আসতেছে সামনে, সন্ধ্যার দিকে নামাজ থাকবে। আহ, তো এখন ক্লাসগুলো বিকালের দিকে কি পসিবল? বিকালের দিকে আমি চাচ্ছিলাম যদি 3টা থেকে শুরু করি, শনি সোম বুধ বিকাল 3টা। কারো কোনো প্রবলেম আছে এই টাইমে? আমার প্রবলেম নেই ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তাহলে বাকিদেরও প্রবলেম থাকার কথা না। ভাই, বিকাল ক্লাস 3টা থাকলে থেকে। তো একটু সমস্যা, যেহেতু এখনো ক্যাম্পাস ছুটি হয় নাই তো ভাই। যদি হুম, আপনার হুম, হুম। ফ্রি থাকে তাহলে ভাই 9টা 10টার দিকে যদি নিতে পারেন তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ, আসলে আমাকে কয়েকজন বলছে তারাবির নামাজের একটা ব্যাপারে। তো তাহলে একদম রাতে করতে হবে, রাতে 11টার দিকে যাওয়া লাগে আর কি।
উম, এটা হচ্ছে রাইট? একটা বিষয়। So, আমরা কি তাহলে 4টায় করতে পারি? 4টায়, বিকেল 4টা। জি ভাই ভাই, ঠিক চারটা আছে হলে বলুন। আবার, চারটা হলে আবার একটু মানে পরবর্তীতে আবার ইফতার টিফতারের ব্যাপার স্যাপার আছে না, নামাজ টামাজ পড়ার পরে হুম, এটা এই জন্য 3টাটা আসরের বা ওয়াক্ত, আসরের ওয়াক্ত কিন্তু শুরু হয়ে যাচ্ছে চারটার পরেই। হুম হুম 3টাটা আমার কাছে এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাগছে আর কি, যে 3টায় যদি করা যায় তাহলে একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমি একটা টাইম দিয়ে দিব। হ্যাঁ, আলটিমেটলি গুছায় হয়তো 3টা 15 বা 3:30 এরকম আমি একটা আসরের ওয়াক্ত দেখে, যাতে কারো কোনো প্রবলেম না হয়, আমি একটু দিয়ে দিব। সো পরে যদি কারো প্রবলেম হয় পরে একটু সাফেল করে নিলাম, আমরা একটু কম বেশি করে নিলাম। হ্যাঁ, আপাতত শুরু করি আমরা। ওকে। সো সোমবার থেকে, আচ্ছা, আরেকটা বিষয়, কালকে থেকে তো কালকে তো শনিবার, কালকে থেকে শুরু করি আমরা। কালকে থেকে তাহলে আমরা 3টায় বসি। হ্যাঁ, 3টায়। যদি কারো কোনো ক্লাস থাকে একটু আমাকে কাইন্ডলি জানাই দিলে হবে, পরে আমি দেখি এগুলো নিয়ে একটু। প্রথম 1-2 দিন একটু প্রবলেম হবে, তারপরে আমরা ফিক্স করে ফেলতে পারবো। সো জি ভাই। কালকে কালকে একটু ঠিক মাথায় রাখি সবাই যে কালকে 3টায় আমরা বসবো। ওকে, বিকাল 3টায় আমরা হচ্ছে 3টা থেকে 4:30, এই টাইম, হ্যাঁ এই টাইমটা আমরা জি ভাই, ডিসকাস করবো। ওকে, সো ঠিক কালকে আছে। গ্রামারের ক্লাস থাকবে, আর আজকে হচ্ছে আজকের মধ্যে যদি পারেন অবশ্যই অবশ্যই 10টা করে ভোকাব লিখে ভালো করে পড়ে গ্রুপে ছবি দিয়ে দিতে হবে, ম্যান্ডেটরি একদম। আর এই যে রেকর্ডিং এখন দেওয়া হবে, এই রেকর্ডিংটা নিজে স্পিচ শুনে পরের দিন একটু নোট করে রাখবেন খাতায়, পরের দিন বলতে হবে যে আমার স্পিচে এই ভুল ছিল। আর বেস্ট হয় গ্রুপে যদি বলে দিই আমার স্পিচের এই বিষয়গুলো কারেকশনের একটু দরকার আছে মেবি, তাহলে আরো ভালো হয়। ওকে। ওকে, অল রাইট, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান। গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।